শুধু একটা রাত কাটাতে হবে আমাদের সাথে, বাস, আর কিছু চাচ্ছি না। বাঙালি যুবকটির অসৎ প্রস্তাবে সাবিহা প্রচণ্ড বিস্মিত হলো, কিন্তু তার বিষয়ের মাত্রা তার ক্রোধের মাত্রাকে ছাড়াতে পারল না। বান্ধবী সোফিয়ার বাসায় বার্থডে পার্টি শেষ করে বাড়ি ফিরছিল সাবিহা। কথা ছিল বাকি বন্ধুদের সাথে পার্টি শেষে একত্রে বাড়ি ফিরবে সে, কিন্তু পার্টি শেষে তার বন্ধুরা বাড়িতে ফেরার সিদ্ধান্ত বদলে ফেলে। তারা সকলেই আজ সোফিয়ার বাসায় রাত কাটাতে আগ্রহী হয়, কিন্তু সাবিহা এতে রাজি হয় না, কারণ রাতে বাড়ির বাইরে থাকতে তার ভালো লাগে না। এই জন্যই সে একাই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রথমে সে ভেবেছিল বাড়িতে ফোন করে গাড়ি পাঠিয়ে দিতে বলবে, কিন্তু পূর্ণিমার রাতে ভ্যানিসের ছিমছাম রাস্তা ধরে হাঁটার লোভ সে সামলাতেই উঠতে পারেনি। ফলস্বরূপ পায়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সে। এরই মাঝে হঠাৎ একটি বাঙালি ও একটি ইতালীয় যুবক এসে তার পথ আগলে ধরে। তাকে দিয়ে বসে একসাথে রাত কাটানোর বাজে প্রস্তাব। সাবিহা যুবকটির উদ্দেশ্যে ক্রুদ্ধ গলায় বলল, আপনার সাহস কি করে হলো আমাকে এমন প্রস্তাব দেওয়ার? যুবকটি সাবিহাকে আপাদমস্তক পর্যবেক্ষণ শেষে হলদেটে দাঁত বের করে বিশ্রীভাবে হাসল। তার নিকটে দাঁড়িয়ে থাকা ইতালীয় যুবকটিও একই ভঙ্গিতে হাসল। দুজনের উদ্দেশ্য একই, আজকে রাত এই মেয়েটার সাথে কাটিয়ে দেওয়া। যুবকটি হালকা হাত দাঁড়িয়ে হাত বুলোতে বুলোতে পুনরায় বলল, এত সাহসের কি দেখলে তুমি? চলো আমাদের সাথে, শুধু একটা রাতেরই তো ব্যাপার। আজ রাতের বিনিময়ে তুমি যা চাইবে তাই দেওয়ার চেষ্টা করব আমরা। কি ঠিক বলেছি লুকা? শেষোক্ত কথাটি ইতালীয় ভাষায় বলল যুবকটি। সাবিহা ঘৃণাপূর্ণ চাহনিতে চেয়ে যুবকটির উদ্দেশ্যে বলল, বাঙালি হিসেবে অ্যাটলিস্ট ভদ্রতামূলক আচরণ করা উচিত ছিল আপনার, কিন্তু নর্দমা কীটদের এটা কে বোঝাবে? এই বলেই সাবিহা উল্টো পথে হাঁটা শুরু করলো। কিন্তু দু কদম যেতে না যেতেই যুবকটি পিছন থেকে সাবিহার হাত চেপে ধরে। এতে সাবিহা কিঞ্চিত ঘাবড়ে গেলেও তৎক্ষণাৎ আত্মরক্ষা করতে যুবকটির দিকে ফিরল সে। মুহূর্ত মধ্যেই সাবিহা যুবকটির হাত ঘুরিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল, এবং যুবকটির কিছু বুঝে ওঠার পূর্বেই সেই যুবকটির হাত নিজের নিয়ন্ত্রণে নিল। অতঃপর পা দিয়ে যুবকটির পুরুষাঙ্গে লাথি দিয়ে তাকে ধরাশয় করে ফেলল। সাবিহার এই আত্মরক্ষামূলক কাজে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। তারা বিস্ফোরিত নয়নে সাবিহার দিকে চেয়ে রইল। এরই সুযোগে সাবিহা পা বাড়িয়ে পালিয়ে যেতে দৌড় দিল। যুবক দুটি এই হতবুদ্ধিকর পরিস্থিতি এখনও কাটিয়ে উঠতে পারেনি। যতক্ষণে তারা পরিস্থিতি বুঝতে পারল, ততক্ষণে সাবিহা তাদের হাতের নাগাল হতে বেরিয়ে গিয়েছে। এদিকে বখাটে যুবক দুটির নাগাল হতে বেরিয়ে কিছু দূর আসতেই ব্যথায় তার পা দুটো থমকে গেল। পাশেই একটি গাছের গোড়ার কাছে বসে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। বহুদিন পর এত দূরত্ব দৌড়ে অতিক্রম করায় হাঁপিয়ে উঠেছে সাবিহা। দু হাত দিয়ে মাথা ধরে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে সে। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হয়ে এলে আশেপাশে এক নজর বুলিয়ে নিল সাবিহা। অতঃপর অনিশ্চিত বিপদের শঙ্কায় সে তার বাবাকে কল দিয়ে নির্দিষ্ট ঠিকানায় গাড়ি পাঠিয়ে দিতে বলল। তোকে আমি স্বাধীনতা দিয়েছি, এর মানে এই নয় যে তুই এত রাত করে বাসায় ফিরবি, তাও আবার একা। তোর সাহস কি করে হলো পুতুল? আফসার সাহেবের রোশানলে পড়ে নুয়ে পড়ার পাতার ন্যায় মিয়ে গিয়েছে সাবিহা। চুপটি করে রিডিং রুমের মধ্যখানে দাঁড়িয়ে আছে সে। তার সামনে রাজকীয় ধাঁচের একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন আফসার সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছে সামাদ। সাবিহা অতি কোমল গলায় বলল, অনেকদিন একা হাঁটি না, আজ খুব ইচ্ছে করছিল, এই কারণেই। সাবিহার সপক্ষের যুক্তি সম্পূর্ণ না শুনেই আফসার সাহেব পূর্বের ন্যায় বললেন, ইচ্ছেটাকে সময় সুযোগ বুঝে ব্যবহার করতে হয়, এটা শিখবি কবে তুই? সাবিহা পুনরায় আত্মপক্ষে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই সামাদ নিতান্তই দুষ্টুমির ছলে বলল,
তবে হবে একটু টাইট দিতে হবে খালু, তবে দেওয়ার দুর্ঘটনা কমে। সামাদের এরূপ কথা শুনে মুহূর্তে তিরিক্ষি মেজাজ নিয়ে সাবিহা বলল, সামাদ ভাইয়া, তুমি বেশি বেশি বলছো কেন? কিসের দুরন্ত পড়া করলাম আমি? আফসার সাহেব সাবিহাকে থামিয়ে সামাদের পক্ষ নিয়ে বললেন, সামাদ ঠিক বলেছে, তোকে একটু টাইট দেওয়া খুব জরুরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে সাবিহা ঝেঁঝে উঠে বলল, আমি যথেষ্ট ভালো আছি আপু, আমি যথেষ্ট ভালো আছি আপু। আর তুমি আমাকে সেলফ প্রোটেকশনের জন্য যা যা শিক্ষা দরকার সব শিখিয়েছো। আজ ক্যারাটের ছোট একটা স্টেপ দিয়ে ওদেরকে হারিয়ে এসেছি, তারপরও এত চিন্তা করো কেন? আফসার সাহেব মেয়ের ক্রোধের মুখে পড়ে কিছুটা নরম হলেন, বললেন, আজ ছোট্ট একটা পরিস্থিতিতে দুজন মানুষের সামনে পড়েছিল, এজন্যই কারোটার দুটো স্টেপ অ্যাপ্লাই করে পার পেয়ে গিয়েছিস। কিন্তু ভবিষ্যতে যদি বাবার কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বেই সাবিহা ক্ষিপ্ততার সহিত রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা বেরিয়ে যেতেই আফসার সাহেব কিছুক্ষণের জন্য চিন্তার সাগরে ডুব দিলেন। অতপর সামাদকে বললেন, সামাদ, ছেলে দুটোর খোঁজ করো। মুহূর্তেই সামাদ বাধ্য ছেলের ন্যায় বলে উঠল, জি খালু। মিস্টার রাগিব শাহরিয়ার, রাইট? কিঞ্চিত কপাল নিয়ে ক্ষীণ সন্দেহের সুরে বললেন আফসার সাহেব। রাগিব ভদ্রতার সূচক হাসি দিয়ে বলল, জি। ড্রয়িং রুমের দামি সোফায় বসে আছেন আফসার সাহেব। বয়স তার 55 ছুঁই ছুঁই। মাথার চুল, গালের দাড়িতে বেশ ভালোই পাক ধরেছে। ইতালির ভেনিস শহরের স্বনামধন্য ব্যবসায়ীর মধ্যে তিনি একজন। আজ থেকে প্রায় 14 বছর পূর্বে সাবিহার বয়স যখন 10, তখন সপরিবারে বাংলাদেশ থেকে ভেনিসে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন তিনি। প্রথমে ভেনিসে এসে বেশ কাঠখড় পোহাতে হয়েছে তাকে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে বছর দুয়েকের মাঝেই ছোট জায়গা জুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। দিন যেতে যেতে এই সুনাম শহর ছাড়িয়ে দেশ এবং দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে। স্ত্রী সালেমা বেগম, একমাত্র মেয়ে সাবিহা, 12 বছরের ছেলে সাবিত ও সালমার বড় বোনের শেষ চিহ্ন সামাদকে নিয়ে তার সংসার জীবন। রাগিব আফসার সাহেবের দিকে কৃত্রিম হাসি নিয়ে তাকিয়ে আছে। আফসার সাহেব রাগিবকে জিজ্ঞেস করলেন, পড়ালেখা সব কমপ্লিট, তাই তো? রাগিব পূর্বের ন্যায় জবাব দিল। জি স্যার। রাগিবের মুখে স্যার সম্বোধন শুনে আফসার সাহেবের সহাস্য বললেন, আরে এখনই স্যার বলছো কেন? আগে আমাদের কোম্পানিতে জয়েন হয়ে নাও, তারপর এসব স্যার ট্যার ডাকবে। রাগিব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে চুপটি করে বসে রইল। এই ফাঁকে তাকে এক নজর দেখে নিলেন আফসার সাহেব। ছেলেটি দেখতে ভীষণ সুন্দর, মাথায় স্বাভাবিক ছাটের কালো কালো চুল, ফর্সা মুখশ্রীতে ঘন ভ্রুযুগল সমন্বিত দুজোড়া চোখ। সেই দু চোখের গভীরতা অনেক, যেন কোনো প্রহেলিকা চেয়ে আছে তাতে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর হাসিতে বাম গালে পড়া ছোট্ট একটা টোল, সব মিলিয়ে চেহারায় কেমন এক বিদেশি বিদেশি ভাব। হাসিটাও তার চেহারার সাথে একদম খাপ খাইয়ে মানিয়ে নিয়েছে। আফসার সাহেব মনে মনে ভাবলেন, এই ছেলেকে কোনো মেয়ে প্রথম দেখায় নিজের মন দিয়ে বসবে? আচ্ছা, সাবিহাও যদি এমনটা করে বসে? নিজেকে এমন উদ্ভট প্রশ্ন করে পর মুহূর্তেই সামনে নিলেন নিজেকে। সাবিহা কেমন তা তিনি খুব ভালো করেই চেনেন, কিন্তু তবুও সে তো মেয়ে। নিজেদের বাড়িতে পেইং গেস্ট হিসেবে এত সুদর্শন ছেলেকে দেখে যদি সাবিহা প্রেমে পড়ে যায়, তাহলে কি রাগিবকে পেইং গেস্ট হিসেবে রাখবেন না তিনি? কিন্তু পূর্ব পরিচিত গিয়াস সাহেবের অনুরোধও যে ফেলতে পারছেন না তিনি। ইস, এ যেন উভয় সংকট। শেষমেশ নানা চিন্তা ভাবনা শেষে আফসার সাহেব ছোট্ট দম ফেলে বললেন, আচ্ছা রাগিব, আগামী পরশু থেকে তুমি অফিসে জয়েন করো। আজ তোমার রুমের সব গোছগাছ করে নাও।
এই বলে তিনি ড্রয়িং রুমের থাই গ্লাস ভেদ করে দৃশ্যমান গেস্ট হাউসটা দেখিয়ে বললেন, ওখানেই তুমি থাকবে এখন থেকে। গেস্ট হাউসে সব ব্যবস্থা করে দেওয়া আছে, ওখানে রান্নাঘরও আছে। তুমি চাইলে নিজের খাবার রান্না করতে পারো। বাই দ্য ওয়ে, রান্না করতে পারো তো? আফসার সাহেবের প্রশ্নের পিঠে রাগিব চট করে প্রশ্ন ছুড়ে দিল। যদি বললি রান্না করতে পারি না, তাহলে কি আপনাদের এখানে খাওয়া দাওয়া করতে দেবে না আমায়? রাগিবের এহেন প্রশ্নে হতবিম্বল হয়ে পড়লেন আফসার সাহেব। ছেলেটি যে আচমকা এই প্রশ্ন করে বসবে তা তিনি অনুমান করতেই পারেননি। ফলে আমতা আমতা করে তিনি বললেন, করতে পারো। আফসার সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে রাগিব সশব্দে হেসে বললেন, আরে ভয় পাবেন না আঙ্কেল, আমি জাস্ট মজা করলাম। এমন একটু আধটু মজা করা আমার স্বভাব। আচ্ছা, এখন তাহলে আমি উঠি। এই বলে রাগিব সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আফসার সাহেবও তা দেখিয়ে উঠে দাঁড়ালেন। দুজনেই ভদ্রতার সূচক হাসি বিনিময় করল। অতঃপর রাগিব তার ফাইল নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। রাগিব যেতেই আফসার সাহেব ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, ছেলেটা বেশ চালু আছে। যা বুঝলাম, আপনার সম্পর্কে পুরো খোঁজ খবর নিতে হবে মিস্টার রাকিব শাহরিয়ার। সকাল হতেই সূর্যি মামার দেখা নেই। উপরন্তু আজ ভেনিসের আকাশটা গুমোট হয়ে আছে। দেখে মনে হচ্ছে এই বুঝি বুক চিরে কেটে কেটে সেই শহরটা ভাসিয়ে দিবে। এমনই মেঘলা শীতল দিনে প্রত্যেকের অলস সকালটা পূর্বের তুলনায় আরও বেশি অলসতায় ছেয়ে ওঠে। আজ সকালে ভেনিসের তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। সাধারণত জানুয়ারি মাসে এখানকার তাপমাত্রা এমনই শীতল থাকে। কখনো কখনো তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে। অলস সকালের অলস সময়টা ঘুমিয়ে কাটাচ্ছে সাবিহা, কিন্তু তার শান্তির ঘুমে এক বালতি জল ঢেলে দিল সাবিত। সাবিহার অগোচরে চুপি চুপি রুমে প্রবেশ করল সাবিত। ধূপধাপ পা ফেলে সাবিহার পাশে এসে দাঁড়ালো সে। অতঃপর সাবিহার কানের কেছে স্বাভাবিকের চেয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। আচমকা কানের কাছে সাবিতের কণ্ঠস্বর শুনে ধরফড়িয়ে উঠে বসল সাবিহা। বিস্মিত চাহনিতে চারপাশ তাকিয়ে পরিবেশ সম্পর্কে অবগত হলো সে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করল। অতঃপর চট করে পাশ ফিরে সাবিতের উদ্দেশ্যে গরম চোখে চেয়ে বলল, সাবিতের বাচ্চা সাবিত, তোর সমস্যা কি? ছুটির দিনটাতেও শান্তিতে ঘুমোতে দিবি না? সাবিত দাঁত কেলিয়ে বলল, না, আমার ঘুম ভেঙে গিয়েছে তো, তোমাকে আরামে কি করে ঘুমাতে দিই বলো? সাবিহা আর কথা বাড়ল না। এভাবে হঠাৎ ঘুম ভাঙ্গায় তার মেজাজ খিটখিটে হয়ে আছে। এই খিটখিটে মেজাজ নিয়েই সে ব্ল্যাঙ্কেট ছড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল। সাবিতের দিকে তীক্ষ্ণ নজর নিক্ষেপ করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ড্রয়িং রুমে বসে ব্রেড ও বাটার খাচ্ছে সাবিহা। তার এক হাতে ফোন ও অপর হাতে ব্রেড। ধীরে সুস্থে খেতে খেতে নিউজ ফিড স্ক্রল করছে সে। বাড়ির বাকি সদস্যদের সকালের খাবার শেষ হয়েছে আরও আগে। রোজ রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় সাবিহা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। এজন্য এই এক দিনটায় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সকালের নাস্তা করা হয়ে ওঠে না। সাবিহার খাবার খাওয়ার মাঝেই ড্রয়িং রুমে এসে বসল সামাদ। তার চোখে এখনও ঘুমের রেশ রয়েছে। এই সাবিত যদি আজ তাকে ডেকে না তুলতো তবে নির্ঘাত দুপুর 12টা পর্যন্ত ঘুমোতো সে। কিন্তু সে আশায় গুড়ে বালি। সামাদকে ড্রয়িং রুমে দেখে সাবিহা জিজ্ঞেস করলো, কি সামাদ ভাইয়া, আজ মনে হচ্ছে একটু জলদি উঠে পড়লে? সামাদ লম্বা একটা হাই ছেড়ে অলস ভঙ্গিতে বলল, আর বলিস না, সাবিত আমাকে ঘুমাতে দিল না। ছুটির দিনের ঘুমটাও নষ্ট করে দিল ও। ওকে যে কিভাবে শিক্ষা দেব বুঝে পায় না। সামাদের সাথে সাবিহাও তাল মিলিয়ে বলল, আমিও তাই ভাবছি সামাদ ভাই, একে একটা শিক্ষা দিতেই হবে। নিজে তো ঘুমায় না, আবার আমাদেরও ঘুমোতে দেয় না। তাদের কথার মাঝে হঠাৎ উদয় হলো সাবিত। আফসার সাহেবের জন্য নির্দিষ্ট রাখা চেয়ারটায় বসল সে। ভ্রু নাচে বাঁকা হেসে জিজ্ঞেস করলো, সাবিত, গেস্ট হাউস পরিষ্কার করছে নাকি? সামাদ বিরক্তি ভরা চাহনিতে সাবিতের দিকে একবার তাকালো।
অতঃপর আচমকা সাবিতের মাথায় গাঁটটা মেরে বলল, নেক্সট স্যাটারডে থেকে তোকে রাতে খাটের সাথে বেঁধে রেখে তারপর আমরা ঘুমাবো। এতে করে যদি সানডেটা একটু শান্তিতে কাটাতে পারি তো। সামাদের গাঁটটা মারায় ব্যথায় আহ শব্দ করে উঠল সাবিত। মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ উচকে অভিযোগের সুরে বলল, হোয়াট ইজ দিস সামাদ ভাই, আমাকে এভাবে মারছো কেন? এই বলে সে মাথার অবিন্যস্ত চুলগুলো বিন্যস্ত করতে করতে শকতোক্তি করে বলল, উফ, আমার চুলগুলোই নষ্ট করে দিল এরা। 12 বছর বয়সী সাবিতের এই ফ্যাশন সচেতনতা দেখে সামাদ ও সাবিহা মিটিমিটি হাসতে লাগলো। সাবিতের এই ফ্যাশন সচেতনতা সম্পূর্ণ মন মানসিকতা সম্পর্কে বাড়ির প্রত্যেকেই অবগত। এই বয়সে সাবিতের এমন আচরণ নিয়ে সামাদ ও সাবিহা মাঝে মাঝেই মজা করে, কিন্তু এই ব্যাপারটা অবশ্য সাবিতের একটুও পছন্দ না। তার অভিযোগ, ছোট হয়েছি বলে কি একটু স্টাইলও করতে পারবো না। ব্যাস, সাবিতের এই কথা নিয়েও সামাদ ও সাবিহা মজা করা শুরু করে দেয়। আচ্ছা তোরা থাক, আমি হাত মুখ ধুয়ে আসি। এই বলেই সামাদ চেয়ার ছেড়ে উঠে গেল। ততক্ষণে সাবিহার খাওয়া দাওয়াও শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষে ডাইনিংয়ের চেয়ারে বসে বসে সে ফোন চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পর পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নিতেই তার চোখ আটকে গেল ব্যাকইয়ার্ডে অবস্থিত গেস্ট হাউসের ওপর। গেস্ট হাউসের দরজার সামনে বেশ কিছু জিনিসপত্র রাখা। সেগুলো দেখেই সাবিহা কিঞ্চিত বিস্মিত হলো। সন্দেহের সুরে সাবিতকে জিজ্ঞেস করলো, সাবিত, গেস্ট হাউস পরিষ্কার করছে নাকি? সাবিতও ফোনে মনোযোগী হয়ে উঠেছিল। সাবিহার প্রশ্নে তার মনোযোগ ভাঙল, কিঞ্চিত বিরক্ত হলো। মুখ দিয়ে চ বর্ণের ন্যায় শব্দ উচ্চারণ করে ফোন রেখে গেস্ট হাউসের দিকে তাকালো সে। নিমেষেই পর্যবেক্ষণ শেষে পুনরায় সে ফোনে মনোযোগী হলো। হেলাফেলা করে বলল, নতুন পেইং গেস্ট এসেছে, তারই জিনিসপত্রগুলো রাখা ওখানে। পেইং গেস্টের কথা শুনে সাবিহা ভ্রু উঁচিয়ে তাকালো। সাবিতকে পুনরায় জিজ্ঞেস করলো, কবে এসেছে? সাবিত ফোনে মুখ গুজেই বলল, আজই এসেছে। ইতালিয়ান? হুম, বাঙালি। পেইং গেস্ট হিসেবে তাদের বাসায় বাঙালি উঠেছে বলে খুশিতেই সাবিহার চোখ জোড়া চকচক করে উঠল। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, নাম কি রে? জানি না, তবে এতটুকু জানি উনি ছেলে। সাবিহা এবার ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। তার অতি উৎসাহী কৌতূহলী ভাবটা নিমিষেই উবে গেল। কারণ পেইং গেস্ট হিসেবে সে একজন মেয়েকে আশা করেছিল। ভেবেছিল নিজের বাড়িতে সার্বক্ষণিক একজন বান্ধবী হিসেবে একটা মেয়েকে পাবে সে। ইস, কতদিন বাঙালি কোনো মেয়ে বন্ধুর সাথে মন খুলে কথা বলে না সে। কিন্তু সে আশায় গুড়ে বালে। শেষমেশ পেইং গেস্ট হিসেবে কিনা একটা ছেলে তাদের বাড়িতে উঠল। কিন্তু সে ভেবে পেল না তাদের বাবা পেইং গেস্ট হিসেবে একজন ছেলেকে রাখলো কি করে। বাবাকে এই নিয়ে কিছু জিজ্ঞেস করবে সে? না, এই নিয়ে জিজ্ঞেস করাটা কেমন যেন হয়ে যায়। এসব ভাবতে ভাবতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সাবিহা। উদ্দেশ্য পেইং গেস্ট হাউসের গিয়ে নতুন আগন্তুক পেইং গেস্টের চেহারা দর্শন করা। বন্ধ ফ্যাক্টরির ভিতরে খালি একটা জায়গায় চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে সামাদ। তার হাতে লোডেড পিস্তল, তার চোখে মুখে সুপ্ত রাগ, চোখ জোড়া রক্তবর্ণ। তার সামনে আতঙ্কে সময় কাটাচ্ছে সেই যুবকটি যে সাবিহাকে গতকাল উত্ত্যক্ত করেছিল। যুবকটির পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। প্রাণীর ভয়ে তার দুধ চোখ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে হাত জোর করে সামাদের উদ্দেশ্যে বলল, ভাই আমারে ছেড়ে দেন, আমি তো আপনাদের দেশের মানুষ। দেশের মানুষ হিসাবে ছেড়ে দেন। প্রাণ ভিক্ষা চেয়ে আকুতি করা যুবকটির কথায় গলল না সামাদ। হিংস্র চাহনিতে চেয়ে ফিচেল হাসি দিয়ে বলল, সাবিহাকে ডিস্টার্ব করার সময় এই দেশের মানুষের কথাটা মাথায় আসেনি তোর? যুবকটি ত্রস্ত কণ্ঠে বলল, ভুলে গিয়েছিলাম ভাই, আর জীবনেও এমন করব না। এবারের মতো মাফ করে দেন। এই বলে সে তৎক্ষণাৎ এগিয়ে এসে সামাদের পা ধরে কাঁদতে থাকে। বলে, ভাই আমারে মারবেন না ভাই। সামাদ যুবকটির আকুতি ভরা কণ্ঠ সম্পূর্ণরূপে উপেক্ষা করে ধাক্কা দিয়ে বলল, দেশ থেকে এখানে এসেছিস আয় রোজগারের জন্য,
কিন্তু এখানে এসেই তুই সেই নিচু স্বভাবটা ছাড়তে পারিসনি। তোকে তো একটা শাস্তি না দিলেই না। ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আপনি বললে আমি কালকেই দেশে ফিরে যাব। সামাদ যুবকটির কথায় গুরুত্ব দিল না, জিজ্ঞেস করলো, তোর সাথে আর একটা ছিল না, ওটা কোথায়? ওই ইটালিয়ানটা? যুবকটি পূর্বের ন্যায় বলল, ও কোথায় জানি না আমি, আমারে ছেড়ে দেন ভাই, আমি এদেশ ছেড়ে চলে যাব, মাফ করে। সামাদ যুবকটিকে সপক্ষের কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাতে থাকা পিস্তলটি যুবকটির দিকে তাক করলো। আচমকা নিজের দিকে পিস্তল তাক হতে দেখে যুবকটির আত্মা শুকিয়ে গেল। ক্ষণিকের জন্য সে যেন বাকশক্তিহীন হয়ে পড়ল। কিছু বুঝে ওঠার পূর্বেই তার বুকে পরপর দুটো গুলি বিঁধে দিল সামাদ। গুলির শব্দে নিস্তব্ধ পরিবেশটা হঠাৎই সরব হয়ে উঠল। ক্ষণিকের মাঝেই যুবকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। অতঃপর সামাদের ঠোঁটের কোণে ফুটল তৃপ্তির হাসি। যুবকটির লাশ বদ্ধ ফ্যাক্টরিতেই ফেলে সামাদ বেরিয়ে এলো। রাস্তা পেরিয়ে গাড়িতে উঠতে নিল সে, কিন্তু গাড়িতে ওঠার পূর্বেই তার চোখ আটকে গেল অদূরে অবস্থিত কাছের আড়লে থাকা শায়িত একটি শরীরের উপর। আচমকা প্রায় এই জনমানব শূন্য এলাকায় এভাবে কাউকে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত বিস্মিত হলো সে। ক্ষণিকের চিন্তা ভাবনা শেষে কৌতূহলবশত সে এগিয়ে গেল সেদিকে। গিয়ে দেখল এটা কোনো মানুষ নয়, এটি লাশ, এবং লাশটি অন্য কারো নয়, বরং সেই ইতালীয় যুবকটি, যার নাম লুকা। লুকাকে মৃত অবস্থায় দেখে বিস্ময়ে সামাদের চক্ষুজোড়া বড় হয়ে এলো। কুয়াশার চাদরে মোড়া ভেনিস শহর, আকাশে সূর্যিমামা লুকোচুরি খেলতে ব্যস্ত। আজ তার শরীরে নেই উত্তাপ, আছে ভালোবাসার এই শহরকে উষ্ণ অভ্যর্থনা জানাতে ব্যস্ত। অথচ গতকাল সে নিজেকে কুয়াশার আড়ালে পুরোপুরি লুকিয়ে ফেলেছিল। চারপাশ পাখির কিচির মিচির মিষ্টি মধুর ধ্বনিতে গুঞ্জিত হচ্ছে, সেই সাথে মৃদু মন্দ হাওয়ায় দোল খাচ্ছে ব্যাকইয়ার্ডের অবস্থিত গাছগুলি। সূর্যের পানে চেয়ে নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে রাগীব। ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে নরম সকালের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সে। পরনে তার সাদা কালো ট্র্যাকস্যুটের উপর দিয়ে বলিষ্ঠ হাতের মাংসপেশি স্পষ্ট চোখে পড়ছে। সূর্যের রূপ উপভোগ শেষে ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল সে। মৃদু হেসে বিড়বিড় করে বলল, লক্ষ্যর দিকে আরও এক ধাপ এগিয়ে আর একটি শুভদিনের সূচনা হলো। এই বলে সে শরীরের ওয়ার্ম আপ করে নিল। অতপর একে একে রোজকার রুটিন অনুযায়ী ব্যায়াম শুরু করলো। ব্যায়ামের ফলে তার বলিষ্ঠ শরীরের মাংসপেশিগুলো প্রতিবার দৃষ্টিগোচর হচ্ছে। দূর থেকে এটাই দেখছে সাবিত। তার নজর রাগীবের শরীরের দৃশ্যমান মাংসপেশিগুলোতে। তার খুব ইচ্ছা ব্যায়াম করে এমন শরীর বানাবে সে, কিন্তু তার বয়স তাকে এই কাজ করতে বাধা দিচ্ছে। 12 বছর বয়সে বডি বানানো আর পানির উপর হেঁটে চলা সমান পর্যায়ের অসম্ভব কাজের মধ্যেই পড়ে। আর সেই অসম্ভব কাজটাকেই মনে প্রাণে ধারণ করে আছে সাবিত। সামাদকেও সে ব্যায়াম করতে দেখে। রাগীবের মতো সামাদের এই ধরনের বাইসেপস আছে। সামাদ যখন ব্যায়াম করে তখন সাবিত দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখে। আজ অবশ্য ব্যতিক্রম হয়েছে, কারণ আজ সামাদের পরিবর্তে রাগীবের ব্যায়াম করা দেখছে সে। রাগীব ব্যায়াম করতে করতেই দূর থেকে সাবিতকে দেখতে পেল। সাবিতকে দেখা মাত্রই মৃদু হেসে সে ইশারায় তাকে ডাকলো। সাবিত প্রথম দফায় একটু হক চকালো, অতপর খানিক ইতস্তবোধ নিয়ে রাগীবের সামনে গিয়ে দাঁড়ালো। রাগীব ব্যায়াম করা থামিয়ে ভ্রু নাচিয়ে সাবিতকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ডুড, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? সাবিত ইতস্তভাবে বলল, আপনার ওয়ার্কআউট করা দেখছিলাম। ইচ্ছে নাকি বাইসেপ বানানোর? সাবিত তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে কৌতূহলী ভঙ্গিতে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, খুব ইচ্ছে, কিন্তু আপনি জানলেন কি করে? রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, তোমার চোখে স্পষ্ট দেখতে পারছি তোমার ইচ্ছেগুলো। রাগীবের জবাবে সাবিতের কৌতূহল বেড়ে গেল। সে বলল, আপনি দূর থেকে বুঝে গেলেন? হ্যাঁ, কোনো সন্দেহ? আচ্ছা, তোমার নাম সাবিত না?
সাবিত এবার চমকালো এবং পূর্বের ন্যায় কৌতূহলী কণ্ঠে আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার নাম জানলেন কি করে? রাকিব মুখ লুকিয়ে হেসে ফেলল। অতঃপর কণ্ঠে কৃত্রিম রহস্য প্রকাশ করে বলল, টপ সিক্রেট। এই বলে ফিক করে হেসে ফেলল সে। পুনরায় বলল, যে বাড়িতে উঠেছি সে বাড়ির হ্যান্ডসাম ছেলেটার নাম জানবো না? সাবিত এবার কিছুটা লজ্জা পেল। এই প্রথম কেউ তাকে হ্যান্ডসাম বলেছে। ইস, তার কত ইচ্ছা নিজের ক্লাসমেটদের কাছে শুনবে যে সে হ্যান্ডসাম, কিন্তু তার ক্লাসমেটরা এসবের থোড়াই কেয়ার করে। সাবিত নিজের লাজুক ভাবটা লুকাতে বলল, আপনিও অনেক হ্যান্ডসাম ভাই। রাগী প্রত্যুত্তর করল না, একটু এগিয়ে সাবিতের কাঁধেই হাত রাখলো। কণ্ঠে কিঞ্চিত বিস্মিত ভাব প্রকাশ করে বলল, ডুড, ইতালি থেকেও এত ফ্লুয়েন্টলি বাংলা কি ভেবে বলো তুমি? সাবিত মুচকি হাসলো, বলল, আমাদের বাসায় কেউ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে না। ছোট থেকে আমাকে বাংলা বলা শিখিয়েছে, এই কারণেই এত ভালো বাংলা বলি। কেউ বাড়ির বাইরে বের হলে আবার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলি। গ্রেট। তোমার স্কুল নেই? হ্যাঁ, 10টার সময় স্কুল। এইভাবে গল্প করতে করতে রাগিব ও সাবিত ব্যাকইয়ার্ডে সবুজ ঘাসের উপর বসে পড়ল। দুজনের মাঝেই টুকটাক গল্প চলতে লাগলো। এটুকু সময়ের মধ্যেই সাবিত রাগিবের সাথে একদম ফ্রি হয়ে গিয়েছে। তারা দুজনে এমনভাবে কথা বলছে যেন তারা একে অপরকে বহু পুরনো বন্ধু। হঠাৎ উপর থেকে ঝিরিঝিরি করে পানি পড়ায় চমকে উঠল দুজনে। তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পানি উৎস খুঁজতে উপরে তাকালো তারা। সাবিত দেখল বেলকনিতে বড় স্প্রে বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সাবিহা। তার বুঝতে বাকি রইল না, সাবিহা ব্যালকনিতে তার সযত্নে রাখা গাছগুলোই পানি দিতে দিতে তাদের প্রায় ভিজিয়েই দিয়েছে। সাবিত কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, কি আপু, চারপাশ দেখে পানি দিবে তো, আমাদেরকেও তো ভিজিয়ে দিলে। সাবিহা জিহ্বায় কামড়ে বলল, সরি রে, আমি দেখতে পাইনি তোকে। এই বলে সে সাবিতের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক সুদর্শন পুরুষকে দেখতে পেল। কিয়ৎক্ষণের জন্য তার দৃষ্টি স্থির হলে কিন্তু তৎক্ষণাৎ সে নিজেকে সামনে নিয়ে ভ্রু উঁচিয়ে সন্দেহের স্বরে জিজ্ঞেস করলো, এই সকাল সকাল কোন স্ট্রেঞ্জারকে ঘরে ঢুকিয়ে এনেছিস সাবিত? আব্বুকে জানাবো তোর এই কাজের কথা? সাবিত কোমরে হাত দিয়ে ক্ষীণ প্রতিবাদী সুরে বলল, রাগিব ভাই কোনো স্ট্রেঞ্জার না, আমাদের নিউ পেইং গেস্ট। সাবিহা কিছু বলার প্রস্তুতি নিলেও নিজেকে সামনে নিল, ছোট্ট করে জবাব দিল। ও, পর মুহূর্তেই পূর্ণ উদ্যমে বলে উঠল, স্কুলে যাওয়ার প্রিপারেশন না নিয়ে সকাল সকাল আড্ডা দিতে বসেছিস? আব্বু জানলে কানে নিচে 2-4টা ঘা বসিয়ে দিবে একদম। ভেতরে আয় জলদি। এই বলে সে আর চোখে রাগিবের দিকে তাকালো। রাগিব এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছিল। সে তাকাতেই এক নিমিষের জন্য তাদের দৃষ্টি বিনিময় হলো। কিঞ্চিত হকচকে উঠল সাবিহা। অতপর তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে রুমের ভিতরে চলে গেল সে। তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাগিব। মুগ্ধ হেসে বিড়বিড় করে বলল, টুডে ইজ মাই সানশাইন ডে। আধারে ঘেরা রিডিং রুমে বসে আছেন আফসার সাহেব। ল্যাম্পের হলদেটে আলোতে মোটা একটা বইয়ে মুখ গুজে আছেন তিনি। তার চেহারার অস্বাভাবিক গম্ভীর্যতা, দৃষ্টি তীক্ষ্ণ। কিছুক্ষণ বাদেই অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো সামাদ। আফসার সাহেবের সামনে উপস্থিত একটি চেয়ারে বসল সে। তাকে দেখিয়ে দৃষ্টি উঠালেন না আফসার সাহেব। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনও বইয়ের প্রতিটি অক্ষরে নিবদ্ধ। রিডিং রুমে অস্বাভাবিক নীরবতা বিরাজ করছে। এই নীরবতা গমগমে কণ্ঠ দ্বারা ভাঙলেন আফসার সাহেব। দৃষ্টি বইয়ের পাতায় রেখে সামাদকে জিজ্ঞেস করলেন, যা বলেছিলাম তা করেছ? সামাদ বাধ্য ছেড়ে নেয় জবাব দিল, হ্যাঁ খালু, একদম সেফভাবে করেছি। আফসার সাহেব প্রত্যুত্তর করলেন না। ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে পুনরায় মনোযোগী হয়ে উঠলেন, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আজ ভীষণ দেরি করে ফেলেছে সাবিহা। যেখানে সকাল 9টায় ভার্সিটি পৌঁছানোর কথা সেখানে এখন বাজে 9টা 5, অথচ সে এখনো বাড়িতেই আছে। কারণ আজ তার ঘুমই ভেঙেছে 9টার সময়। ইস,
আজকের প্রথম ক্লাসটাই মিস। সাবিহা দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। দ্রুততার সাথে পার্পল কালারের একটা কুর্তির সাথে জিন্সের প্যান্ট পরলো। গায়ে জড়িয়ে নিল কালো একটি জ্যাকেট। তার উপর গলায় পেঁচিয়ে নিল কুচকুচে কালো রঙের একটা ওড়না। কাঁধ ছাপিয়ে পড়া মাঝারি সাইজের চুলগুলো উঁচু করে পনিটেল করে করে নিল সে। অতপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে এলো। ডাইনিংয়ে এসে সালমা বেগমের উদ্দেশ্যে হাঁক ছাড়ল, আম্মু নাস্তা দাও, আজকে অনেক লেট হয়ে গিয়েছে। এই বলে সে হাত ঘড়ির দিকে চোখ বুলালো। 9:20 বাজে। ঘড়িতে সময় দেখা মাত্র তার ব্যস্ততা পূর্বের তুলনায় বহুগুণ বেড়ে গেল। সালমা বেগম তৎক্ষণে কিচেন হতে নাস্তা নিয়ে এসেছে। সাবিহার সামনে নাস্তার প্লেট নিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, সেই কখন থেকে ডাকছি তোকে, কিন্তু তোর ঘুম ভাঙার নামগন্ধ নেই, লেট তো হবেই। সাবিহা মায়ের কথা কানে তুলল না। সে দ্রুত খাবার খেয়ে নিল। অতপর পানি খেতে খেতে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, সামাদ ভাই কোথায় আম্মু? বেরিয়ে গিয়েছে? হ্যাঁ, তোর আসার কয়েক সেকেন্ড আগেই বাড়ি থেকে বেরিয়েছে, ও গ্যারেজে থাকতে পারে। সাবিহা মায়ের কথার প্রতি উত্তর করল না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে লনে নেমে এলো। এক প্রকার দৌড়ে ব্যাকইয়ার্ডে চলে এলো সে। কিন্তু গ্যারেজে ঢোকার পূর্বেই অসাবধানতাবশত পায়ের সাথে পায়ে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে নিল সে। তবে এর পূর্বেই রাগীব তার হাত ধরে নিল। ফলস্বরূপ এ যাত্রায় মুখ থুবড়ে পড়া হতে বেঁচে গেল সে। ঘটনার আকস্মিকতায় সাবিহা একদিকে যেমন ভয় পেল, ঠিক তেমনি আকস্মাৎ রাগীবকে দেখে কিঞ্চিত চমকে উঠল। ফলস্বরূপ তার টানা টানা গভীর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় ঈষৎ বৃহদাকার রূপ ধারণ করল। তার মুখশ্রীতে ফুটে ওঠা বিস্মিত ভাব দেখে রাগীব মুচকি হাসল, বলল, সাবধানে মিস সাবিয়া, ট্রেন ছুটে যাচ্ছে না আপনার। রাগীবের স্বাভাবিক সুরের উক্তিতেও সাবিহা কিঞ্চিত অপমানিত বোধ করল। তৎক্ষণাৎ রাগীবের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে নিয়ে আপনাকে ভাবতে হবে না। রাগীব ঘাড় ঘুরিয়ে হেসে নিল। বিড়বিড় করে বলল, এই ভাবনাই তো কাজ। রাগীবের কথা অস্পষ্টভাবে সাবিহার কানে এলো, তবে সে কথার মর্মত্ব বুঝতেই পারল না। ফলে সে কান খাড়া করে বলল, কি বললেন? রাগীব মৃদু হেসে বলল, কিছু না, আপনাকে সাবধানে চলতে বলেছি, এই তো। সাবিহা প্রত্যুত্তর করল না। ভ্রুকুচকে কিয়ৎক্ষণ রাগীবের দিকে চেয়ে রইল। আজকে ফর্মাল স্যুটে রাগীবকে দারুণ লাগছে। সাদা শার্ট, কালো ব্লেজার, কালো প্যান্টে তাকে কোনো অফিসের সিইও এর ন্যায় লাগছে। অথচ এখানে সে অফিসের মামুলি এক কর্মকর্তা। সাবিহা নিমিষের জন্য রাগীবের চোখের দিকে তাকালো। সে এই ভেবে অবাক হলো, দুই সাক্ষাতে এই মানুষটি কী করে নিজের চোখের গভীরতায় তাকে আটক করেছে। অদ্ভুত! এই মানুষটার চোখের দিকে কিয়ৎক্ষণ তাকালেও কেমন যেন প্রহেলিকার ন্যায় মনে হয় সব কিছু। ঘন প্রহেলিকা, দুই চোখের গভীরতা অনেক, যেন এই চোখেই হারিয়ে পার করে দেওয়া যায় শত শত বছর। সামাদ গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হলো। সাবিহা ও রাগীবকে একসাথে দেখে সে কিঞ্চুটা অবাক হলো। এরা দুজন একসাথে কি করছে? সামাদ গাড়ি নিয়ে ব্যাকইয়ার্ডের সিমেন্ট নির্মিত রাস্তায় দাঁড়ালো। গাড়ি থেকে মাথা বের করে সাবিহাকে জিজ্ঞেস করলো, কিরে সাবু, তুই এখনো বের হসনি? ভার্সিটি যাবি কখন? সাবিহা চমকিত সামাদের দিকে তাকালো। অতপর এক পলক রাগীবের দিকে চেয়ে সামাদকে বলল, সাবিহা বলল, আজকে ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে বিধায় ক্লাসে যেতে পারিনি, বাট পরের ক্লাসটা ধরতে চাই। আমাকে ভার্সিটিতে ড্রপ করে দাও না সামাদ ভাই। আচ্ছা আয়। সাবিহা বিনা বাক্য ব্যয়ে ফ্রন্ট সিটে বসে পড়ল। রাগীব সেদিকেই এক দৃষ্টিতে চেয়ে রইল। তার এই চাহনি সামাদের দৃষ্টিগোচর হলো না। সামাদ ভ্রু উঁচিয়ে রাগীবকে জিজ্ঞেস করলো, তোমার নাম রাগীব, রাইট? রাগীব মৃদু হেসে বলল, জি। তুমি অফিসের জন্য বের হচ্ছ না? গাড়িতে বসো, ড্রপ করে দিচ্ছি। রাগীব যেন এটাই চাইছিল। ফলে সামাদের প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে ভদ্রতার সূচক হাসি দিয়ে গাড়িতে বসে পড়ল। রাগীবের এমন আচরণে সাবিহা ও সামাদ ভীষণ অবাক হলো। দুজনে ভাবলো রাগীব হয়তো এই প্রস্তাব নাকচ করবে, কিন্তু সে তো এক বলায় রাজি হয়ে গেল। সামাদ ও সাবিহা পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে রাগীবকে নিয়ে নিজেদের মনোভাব বুঝালো। অতপর সামাদ গাড়ি স্টার্ট দিল।
আজ ভেনিসের তাপমাত্রা তুলনামূলকভাবে একটু বেশি, ফলে সকলের মধ্যে তীব্র শীতে জবুথবু হয়ে ঘুরে বেড়ানোর ভাবটুকু নেই। সকলেই স্বাভাবিকভাবে যাতায়াত করছে। সাবিহা তার বন্ধুরাও একত্রে রাস্তা দিয়ে হেঁটে চলেছে। ভ্যানিসের সুদর্শন রাস্তা দিয়ে তারা হেঁটে চলেছে। স্যান সার্ভোলো দ্বীপ থেকে প্রত্যেকের বাসায় নিকটে, শুধু সাবিহাদের বাসা তুলনামূলক একটু দূরে। এজন্য সে প্রত্যেহ গাড়ি দিয়েই যাওয়া আসা করে। কিন্তু মাঝে মাঝে ভ্যানিসের লোভনীয় সৌন্দর্য তাকে মারাত্মক আকৃষ্ট করে। তার মন চায় এই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে। মাঝে মধ্যে অবশ্যই কাজটা করেও বসে সে। কোনো এক ছুটির দিনে বাসা থেকে একা হাঁটতে হাঁটতে বের হয় সে। দুপাশের রঙিন দালানের রাস্তা ধরে হাঁটে চলে। কখনো খালের পাশে বেঞ্চিতে বসে আকাশের দিকে চেয়ে থাকে। চলমান গন্ডোলায় যাতায়াতরত যাত্রীদের দেখে। মাঝে মাঝে সে যাত্রীদের মাঝে বাঙালিদের দেখলে তার মনে কেমন যেন শূন্যতা অনুভব হয়। মন চায় ছুটে দেশে চলে যেতে। কত বছর কেটে গেল, দেশের মাটি স্পর্শ করা হয় না। বৃষ্টির পর মুহূর্তে সে সোদা মাটির গন্ধ নাকে আসে না। ইস, নিজের দেশ মানে অন্য কিছু। বিদেশে থেকে কি দেশের স্বাদ মেটানো যায়? সাবিহা ও সোফিয়া পাশাপাশি হাঁটছে, তাদের দল থেকে কিছুটা দূরে। এর অবশ্য কারণও আছে। সোফিয়া তার বার্থডে পার্টি সম্পর্কে সাবিহাকে কিছু বলতে চাইছে। তার মধ্যে পহেলা হতেই চরম উৎসুকতায় দেখা মিলছে। বিষয়টা সাবিহা লক্ষ্য করেছে, কিন্তু কতক্ষণ একান্ত ব্যক্তিগত মানুষ সময়ের সুযোগ না পাওয়ায় সে আগ বাড়িয়ে সোফিয়াকে এ নিয়ে জিজ্ঞেস করেনি এবং সোফিয়াও বলেনি। কিন্তু নিজের উৎসুকতা দমাতে না পেরে সোফিয়া বন্ধুদের ভিড় থেকে একটু দূরে সরে আসে। তাকে দেখে সাবিহাও এগিয়ে আসে। সাবিহা আসতেই সোফিয়া আগ্রহী হয়ে বলল, সাবিহা, তোমাকে একটা কথা বলার ছিল। সাবিহা কিঞ্চিত ভ্রু উচকে সোফিয়ার দিকে চাইল। সন্দেহতীত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ব্যাপার সোফিয়া, এত এক্সাইটেড কেন তুমি? সোফিয়া এবার কিছুটা লাজুক চাহনিতেই সাবিহার দিকে তাকালো, বলল, আমার বার্থডে পার্টির রাতে জর্জ আমাকে প্রপোজ করেছে। সাবিহা মুহূর্তে আনন্দে ফেটে পড়ল। থমকে দাঁড়িয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে তীব্র আনন্দে বলল, কংগ্রাচুলেশন সোফিয়া, অ্যাট লাস্ট তোমার মনের ইচ্ছা পূরণ হলো। আমি কবে থেকে চাইছিলাম তোমার আর জর্জের মধ্যে কিছু হোক, অবশেষে সুসংবাদ শুনতে পেলাম। এই বলে সে সোফিয়াকে ছেড়ে দিল। সোফিয়া বলল, আমি খুব খুশি হয়েছি সাবিহা, আমি ভাবতেও পারিনি জর্জ আমাকে পছন্দ করে। আমি আগে। সাবিহা তার কথা শেষ করতে পারল না। এর পূর্বেই সাবিহার পেছন হতে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো। হেই প্রিটি লেডি। চমকা পুরুষালী কণ্ঠে চমকে উঠল সাবিহা। মূল জায়গা হতে ছিটকে 2 কদম দূরে সরে এলো সে। তৎক্ষণাৎ পিছনে তাকিয়ে দেখলো ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি নিয়ে রাগীব দাঁড়িয়ে আছে। সাবিহা মুহূর্তেই রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? এভাবে পেছন থেকে আমাকে ডাকার মানে কি? রাগীব বিস্তৃত হাসল। 2 কদম এগিয়ে এসে সোফিয়ার সম্মুখে দাঁড়ালো। সাবিহাকে উদ্দেশ্য করে সোফিয়ার পানে চেয়ে বলল, আমি আপনাকে বলিনি, আমি তো সোফিয়াকে বলেছি। এই বলে রাগীব সোফিয়ার দিকে নিজের হাত বাড়ালো। পরিস্থিতি সম্পর্কে অনবগত সোফিয়া ক্ষণিকের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। তবে রাগীবের হাত বাড়ানো দেখে সে জোরপূর্বক হেসে নিজের হাত রাগীবের হাতে রাখল। অতঃপর রাগীব সোফিয়ার হাতের পিঠে আলতো করে চুমু দিয়ে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, আমার সামনে এই প্রিটি লেডি থাকতে আমি অন্য কাউকে দেখবো কেন? রাগীবের এহেন কথায় অপমানে থমথমে হয়ে এলো সাবিহার মুখশ্রী। সে তীক্ষ্ণ চাহনিতে রাগীবের দিকে চাইল। চাহনি এমন যে এক্ষুনি বোধহয় চোখের আগুন দিয়ে রাগীবকে ঝলসে দিবে। রাগীব অবশ্য সাবিহার এই চাহনি লক্ষ্য করল, কিন্তু সরাসরি এই চাহনি উপেক্ষা করে বলল, মিস সাবিয়া, আপনার এমন কেন মনে হলো যে আমি আপনাকে প্রিটি লেডি বলেছি? নিজেকে প্রিটি মনে করেন বুঝি? রাগীবের গা জ্বালানো কথাবার্তায় সাবিহা ক্ষেপে উঠল। তৎক্ষণাৎ প্রতিবাদী বালিকার ন্যায় বলল, অবশ্যই প্রিটি মনে করি নিজেকে। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ দ্যাট?
রাগী বাম কাঁধে মুখ লুকিয়ে হেসে ফেলল, বলল, আপনার কনফিডেন্স লেভেলটা দারুণ মিস সাবিহা, কিপ ইট আপ। এ নিয়ে আপনাকে বলতে হবে না মিস্টার রাগিব শাহরিয়ার। রাগীব প্রত্যুত্তরে কিছু বলল না, মৃদু হেসে বিড়বিড় করে কিছু স্বগোক্তি করল, কিন্তু পার্শ্ববর্তী পরিবেশের কোলাহলে সাবিহার কানে তা এলো না এবং সে এ বিষয়ে আর মাথাও ঘামালো না। এদিকে সোফিয়া পহেলা হতেই বেকুব বনে দাঁড়িয়ে আছে। রাগীব ও সাবিহার মাঝে বাংলা ভাষায় চলমান কথোপকথনের পুরোটাই তার মাথার উপর দিয়ে চলে গেল। সে চেহারায় অদ্ভুত অভিব্যক্তি ফুটিয়ে তুলে সাবিহাকে জিজ্ঞেস করলো, তোমরা কে নিয়ে কথা বলছো? তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারিনি। সাবিহা প্রতিক্রিয়া স্বরূপ সরু চোখে রাগীবের দিকে চাইল, দু হাত বুকে গুজে অনীহার সহিত বলল, নাথিং সোফিয়া। এ পর্যায়ে রাগীব সহাস্য সোফিয়াকে বলল, এই ভাষা তোমার সময়ের প্রয়োজন সোফিয়া। সোফিয়া রাগীবের সাথে সহমত প্রদর্শন করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, ঠিক বলছো, রাগিব রাইট। সোফিয়ার মুখে নিজের নামের বিকৃত উচ্চারণ শুনে রাগীবের মুখ ছোট হয়ে এলো। এদিকে সাবিহা ফিক করে হেসে ফেলল। এ পর্যায়ে রাগীব বেশ অপমানিত বোধ করল। সোফিয়াকে নিজের নামের সঠিক উচ্চারণ শেখাতে ভেঙে ভেঙে নিজের নামটা বলল। ক্ষণিকের মাঝেই সোফিয়া রাগীবের নামের সঠিক উচ্চারণ বলল। অতঃপর রাগীব মুচকি হেসে সোফিয়া ও সাবিহাকে প্রস্তাব দিয়ে বসলো, Hey ladies, would you have a gondola ride with me? সোফিয়া মুচকি হেসে সম্মতি প্রদান করল। সোফিয়া রাজি হতেই রাগীব সরাসরি সাবিহার দিকে তাকালো। সম্মতি পাবার আশায় তৎক্ষণাৎ সাবিহা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, যার অর্থ সে রাজি নয়। কিন্তু সোফিয়াকে তাকে অনুরোধ করলো। কয়েকবার বলায় সাবিহা রাজি হয়ে যেতেই রাগীবের ঠোঁটের কোণে প্রচ্ছন্ন হাসি ফুটল। রাগীব এগিয়ে একজন গন্ডোলিয়ারকে ডাকলো। রাগীবকে দেখে গন্ডোলিয়ারটি মৃদু হেসে তার গন্ডোলা থামালো। অতঃপর রাগীব, সোফিয়া ও সাবিহা গন্ডোলিয়ায় উঠল। সোফিয়া ও সাবিহা রাগীবের মুখোমুখি বসতেই গন্ডোলিয়া তার আপন গতিতে চলতে শুরু করলো। গন্ডোলিয়া ভেনিসের সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী একটি যান। এটি দেখতে অনেকটা দেশীয় নৌকার মতো, তবে এটি তুলনামূলক উন্নত মানের। ভেনিসের জনগণ গন্ডোলিয়াকে তাদের প্রত্যহ যাতায়াতে ব্যবহার করে। এ শহরের এক স্থান হতে অন্য স্থানে যেতে গাড়ি কম, গন্ডোলিয়া বেশি ব্যবহৃত হয়। দুই পাশে রঙিন রংচটা দালানের মাঝ দিয়ে প্রবাহিত খাল দিয়ে গন্ডোলিয়াটি ভেসে চলছে। চারপাশে আরও কয়েকটি গন্ডোলিয়া রয়েছে। গন্ডোলিয়ার একটি বৈঠার দ্বারা গন্ডোলিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। এর গতি খুব একটা দ্রুত না, বরং তুলনামূলক ধীর। তবে এ ধীর যানে উঠেও বেশ মজা। এতে চারপাশের পরিবেশের সৌন্দর্য উপভোগ করতে করতে ছোট্ট কিছু মুহূর্তের ভ্রমণ করা যায়। সাবিহা ও সোফিয়া নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত। তাদের আলোচনার বিষয় আজকের ক্লাস। এদিকে রাগীব ব্যস্ত তার নিজস্ব কাজে, সাবিহাকে দেখতে দুই নয়ন ভরে দেখতে। মেয়েটি দারুণ সুন্দর, তথাকথিত সুন্দরীদের চেয়েও সুন্দর, কেমন যেন অদ্ভুত সুন্দর, ঘোর লাগা সুন্দর। মেয়েটির দিকে চাইলে রাগীবের পলক ফেলতেই মন চায় না। কি অদ্ভুত মেয়েটার আকর্ষণ! প্রথম দেখতে রাগীবের সকল আকর্ষণের বিষয়বস্তু হয়ে আছে সাবিহার স্নিগ্ধ মায়াবী চেহারা, টানা টানা নেত্রযুগলের মায়ার সহিত মুখশ্রীতে স্নিগ্ধতা মেয়েটির আরও আকর্ষণীয় করে তুলেছে। কি স্নিগ্ধময়ী নারী সে! রাগীব স্নিগ্ধ হাস্য বিড়বিড় করে বলল, স্নিগ্ধময়ী, আমার স্নিগ্ধময়ী। অতঃপর আচমকা গলা ছেড়ে গাওয়া শুরু করলো। তু মেরা খুদা, তু হি দুয়া মে শামিল, তেরে বিনা গুজারা, হে দিল হে মুশকিল, মুঝে आजमाती है तेरी कमी, मेरी हर कमी को है तू लाज़मी, जुनून है मेरा
बानू मैं तेरे काबिल तेरे बिना गुजारा। আচমকা রাগিবের গলায় বাংলা গান শুনে চমকে উঠল সাবিহা, সাথে সোফিয়া ও গন্ডোলিয়ার সহ আশেপাশের কিছু মানুষজন। সকলে খানিক বিস্মিত নয়নে রাগিবকে দেখছে, রাগিবের গান শুনছে। এদিকে রাগিব নিজের গানে ব্যস্ত। সে চারপাশের পরিবেশ উপেক্ষা করে সমস্ত ধ্যান জ্ঞান সাবিহার দিকে দিল, কারণ তাকে উদ্দেশ্য করেই যে গানটা গাওয়া। সামাদ, খোঁজ খবর নেওয়া শেষ? রিডিং রুমের আধো আলোকিত পরিবেশে রাজকীয় গোছের চেয়ারে বসে গমগমে কণ্ঠে জিজ্ঞেস করলেন আফসার সাহেব। সামাদ গম্ভীর কণ্ঠে বলল, রাগিব ক্লিন চিট পেয়েছে খালু, অন্তত আমরা যে খোঁজ খবর নিয়েছি সে ভিত্তিতে। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে সামাদ। যেহেতু তুমি ওকে পজিটিভ বলছো, সেহেতু আমিও সেদিকে যাচ্ছি। জি খালু, আমার মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো, চেহারা দেখে খুব ভদ্র মনে হয়। আফসার সাহেব তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, কারোর চেহারায় ভদ্র লেখা থাকলেই কি সে ভদ্র হয়ে যায়? যেমন আমাকে দেখে ভদ্র মনে হলেও কি আমি আদৌ ভদ্র? এই বলে আফসার সাহেব অট্ট হাসিতে ফেটে পড়লেন। সাথে যোগ দিল সামাদ। ক্ষণিকের মাঝেই হাসি থামিয়ে আফসার সাহেব বললেন, আমারও মনে হয় রাগীব ছেলেটা ভালো, ভদ্র, গাট ফিলিং আর কি। আজ দেখলাম ওর পদের কাজও বেশ ভালোই পারে। জি খালু, আমিও খেয়াল করেছি। কাল থেকে তাহলে রাগিব অফিসিয়ালি জয়েন করছে। হ্যাঁ, তুমি সময় করে কালকে ওকে ভালোভাবে কাজে বুঝিয়ে দিও। আচ্ছা খালু। রাতের মেঘমুক্ত অন্তরিক্ষে মিটিমিটি তারকারাজি উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজ করছে। যেন কালো চাদর স্বরূপ আকাশটি কেউ মণিমুক্তাদি দিয়ে ভরাট করে দিয়েছে। আর পৃথিবীবাসী সেই মণিমুক্তাদির সৌন্দর্য দুই নয়ন দিয়ে উপভোগ করছে। ভ্যানিসে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার চেয়ে তুলনামূলক কম থাকে, ফলে দিনে তেমন হিম শীতল পরিবেশ বিরাজ না করলেও রাতে সর্বদিকে হিম অনল প্রবাহিত হয়। মাঝে মাঝে মনে হয় যেন এই হাওয়া সমস্ত শরীরে কাঁটা দিয়ে দেয়। রাগিব গেস্ট হাউসের আলো নিভিয়ে ব্যাকইয়ার্ডের সবুজ রনে বসে আছে। ব্যাকইয়ার্ডের এই অংশে সাবিহাদের বাড়ির কোনো আলোই আসছে না। সর্বোপরি চতুর্থ দিকে চন্দ্রমাহীন আধারে ঘেরা দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। রাগিব দুই হাঁটু ভাঁজ করে হাতে ফোন নিয়ে বসে আছে। ফোনের স্ক্রিনে উজ্জ্বলমান সাবিহার হাস্যোজ্জ্বল একটি ছবি। ছবিটি গত বছরের বসন্ত আগমনের ছবি। সাবিহা ও তার কয়েকজন ফ্রেন্ড গত বছরের বসন্তে চেরি ব্লসমের একটি পার্কে গিয়েছিল। সেদিন সাবিহা চেরি ব্লসমের ন্যায় হালকা গোলাপি রঙের একটি টপস ও সাদা রঙের উলের তৈরি একটি সোয়েটার পরেছিল। এ যেন চেরি ব্লসমে মুখরিত পরিবেশে ধরনতে মানুষস্বরূপী আরেক চেরি ব্লসম। ভীষণ মিষ্টি দেখাচ্ছিল তাকে। সেদিন তাদেরই ফ্রেন্ড সার্কেলের একটি গ্রুপ ছবি হতে পরে কাটছাট করে সাবিহার ছবিটি সযত্নে নিজের কাছে রেখেছিল রাগিব। আজও সাবিহার সে মিষ্টি মাখা স্নিগ্ধ রূপে রাগিব পথহারা হয়। ক্ষণিকের জন্য জগৎ ভুলে তার স্নিগ্ধময়ীতে মত্ত হয় সে। হৃদয়টা ক্ষণিকের জন্য প্রমত্ততায় ডুবে যায় সে। আপনি এত সুন্দর গান গাইতে পারেন কি করে? আচমকা পিছন হতে সাবিহার কণ্ঠ শুনে ভরকে গেল রাগিব। তড়িঘড়ি করে ফোনের স্ক্রিন অফ করে পকেটে পুরে রাখল। অতপর নিমিষের মাঝেই মুখশ্রীতে স্বাভাবিক রূপ ধারণ করে পিছন ফিরে চাইল সে। তবে চতুর্দিকে আঁধারিয়া পরিবেশ বিরাজ করায় সাবিহার চেহারা স্পষ্ট রূপে দর্শনের সুযোগ পেল না সে। স্মিত হাসে সাবিহাকে চেনার ভান করে বলল, সাবিয়া, আপনি এসেছেন না অন্য কেউ? রাগিবের প্রশ্নে সাবিহা মৃদু শব্দে হেসে উঠল। অতপর অনুমতিবিহীন রাগিবের সম্মুখ পানে বসে বলল, ইয়েস আই অ্যাম, অ্যান্ড সরি ফর নট টেকিং দ্য পারমিশন। রাগিব উঠতেই বলল, এত ফর্মালিটি করার প্রয়োজন নেই। আফটার অল ইটস ইউর হাউস ম্যাডাম। সাবিহা সশব্দেই হেসে উঠল। তার এই হাসি মিষ্টি সুরের ন্যায় রাগিবের কানে চমকার তোল। আহা, কি দারুণ হাসি তার স্নিগ্ধময়ী!
আচ্ছা, এই হাসি কি সবসময়ের জন্য শ্রুতিগোচর করা যায় না, বা কোথাও ধারণ করে রাখা যায় না? যেন সময়ের অসময়ের নিঃসঙ্গতাকে আশ্রয় করে এই মিষ্টি হাসির ঝঙ্কার শোনা যায়। ক্ষণিক বাদে সাবিহা খানিক ইতস্ততার সহিত জিজ্ঞেস করলো, আমার প্রশ্নের জবাব দিলে না যে? রাগিবের ঠিক মনে পড়ল না সাবিহা তাকে কি প্রশ্ন করেছিল। সে প্রশ্নাত্তরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কোন প্রশ্নের জবাব? এই যে আপনি এত ভালো গান গাইতে পারেন কি করে? সাবিহার প্রশ্নে রাগিব মৃদু হেসে শব্দ করে বলল, এতটা ভালো গাইতে পারি না আমি, টুকটাক মাঝে মধ্যে গান গাওয়া হয়। আমাকে একটা গান গেয়ে শোনাবেন? সাবিহার এহেন আবদারে রাগিব হকচকালো। বিমূঢ় এই পরিস্থিতিতে পড়ে বলল, আপনার এ আবদার রাখা যে বড় কঠিন আমার জন্য। রাগিবের কথায় সাবিহার মনটা খারাপ হয়ে গেল। সে ভঙ্গুর মনে বলল, কেন? কি এমন কঠিন আবদার করে ফেললাম আমি? রাগিব স্মিত হেসে অনুরাগ মিশ্রিত কণ্ঠে বলল, এই যে গান গাওয়া, আমি হাতে গোনা কয়েকটা গান গাইতে পারি। আসলে আমি গান গাইতে কম, শুনতে বেশি পছন্দ করি। মাঝে মাঝে যখন মনটা খুব ভালো থাকে, তীব্র ইচ্ছে থাকে, তখনই গান গাওয়া হয়। কেমন গান শুনতে পছন্দ করেন আপনি? সব ধরনের গানই, বিশেষ করে ক্লাসিক্যাল গান বেশি শোনা হয়। মাঝে মাঝে শান্ত নিরিবিলি পরিবেশে গ্রামোফোন চালিয়ে গান শুনতে থাকি। গ্রামোফোন শব্দটি কর্ণপাত হতেই সাবিহা নড়েচড়ে বসল। ভীষণ আগ্রহের সহিত আশ্চর্যাতীত কণ্ঠে বলল, আপনার কাছে গ্রামারফোনও আছে? বেশ তো, আমাকে দেখাতে পারবেন? সাবিহার চরম আগ্রহ দেখে রাগিব ভীষণ খুশি হয়, কিন্তু পরমুহূর্তে দুঃখী দুঃখী স্বরে বলল, সরি সাবিয়া, আমার কাছে এখানে আপাতত গ্রামোফোন নেই। তো কোথায় আছে? আমার যে দেখতে মন চাইছে। রাগিব এ পর্যায়ে উত্তর খুঁজে পেল না, কারণ সাবিহার এ প্রশ্নের জবাব দেওয়ার সময় এটা না। সে প্রশ্নটি এড়িয়ে যেতে বলল, আপনাকে না হয় একদিন গ্রামোফোন দেখাবো। সাবিহা কিঞ্চিত অখুশি হলো। খানিকক্ষণ নিশ্চুপ বসে রইল। আধারিয়া পরিবেশে রাগিবের দিকে স্পষ্টভাবে তাকানোর ব্যর্থ প্রচেষ্টা চালাল সে। খানিক সময় বাদে তীব্র আবদারের সহিত বলল, সেই হাতে গোনা কয়েকটা গানের মধ্যে আমাকে আরেকটা গান শোনাবেন? আপনার কণ্ঠে গান দারুণভাবে মানিয়েছে। সাবিহার শেষাক্ত কথাটি রাগিবের মনে রং তুলি দিয়ে ভালো লাগার আঁচড় দিয়ে দিল। সাবিহার কথার সুরে সে স্পষ্ট অনুমান করতে পারল সাবিহার হৃদয়ে তার জন্য কিঞ্চিত পরিমাণের হলেও অনুগ্রহ অনুভূতি তৈরি হয়েছে। এটাই তো সে মনে পারে চাইতো। ইস, ব্যাপারটা এত সোজা! পহেলা হতে জানলে সে এই গান গাওয়ার উপর জোর দিত। তবে এখন সে যে হয়েছে, এটাই ঢের ভালো। দুই দিক দিয়েই সে সুবিধা পেল। এক সাবিহার হৃদয়, অপরটি। রাগিব কোমল ছুঁড়ে বলল, আপনি যখন এত করে চাইছেন, আপনাকে একটি গান শোনানোই যায়। সাবিহার আকুতি ভরা চাহনি মুহূর্তেই হাস্যোজ্জ্বল চাহনিতে রূপান্তরিত হলো। সে অতি আগ্রহের সহিত বলল, একটা বাংলা গান শোনাবেন প্লিজ? বাংলা গানের প্রতি আমার অনেক টান। আচ্ছা, তবে এর আগে রুম থেকে আমার গিটারটা আনার প্রয়োজন। একটু সুর না তুললে হয় নাকি? এই বলে সে উঠে দাঁড়ালো। দুই কদম যেতেই পিছন হতেই সাবিহা অনুনয় সূচক কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কি আপনার রুমে আপনার সাথে যেতে পারি? রাগিব চট করে পিছন ফিরে বলল, হয় নট, কামন। রাগিবের সম্মতি পেয়ে সাবিহা চট করে উঠে দাঁড়ালো। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে রুমে চলে এলো। রাগিব রুমে প্রবেশ করেই আলো জ্বালালো। সাথে সাথেই সাবিহা তড়িৎ গতিতে চোখ বন্ধ করে নিল। এতক্ষণে আধারে থাকার পর আচমকা আলোয় আসায় তার চোখ দুটো ক্ষীণ যন্ত্রণা অনুভব করলো, যদিও সে নিমেষের মাঝেই নিজেকে সামলে নিল। রাগিব বিছানার উপর হতেই গিটার হাতে নিল। তদমধ্যে সাবিহা এক নজরে পুরো রুমটি দেখে নিল। রুমের গোছ গাছ প্রতিটি জিনিস সঠিক জায়গায় দেখে সাবিহার বুঝতে অসুবিধা হলো না রাগিব ভীষণ শৌখিন প্রকৃতির মানুষ। সেই রাগিবের এত গোছালো স্বভাব দেখে বিস্ময়ের সহিত বলল, আপনি এত গোছানো আর শৌখিন? রাগিব মৃদু শব্দে হাসল, বলল, আসলে ছোট থেকে এমন আমি। আমার জিনিসপত্র সঠিক জায়গায় না থাকলে আমার ভালো লাগে না, মনে উসকুস করে।
বলা মাত্রই দুজনে একত্রে হেসে উঠল। অতপর রাগিব গিটার নিয়ে রুমের আলো জ্বালিয়েই সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ল। পথে মধ্যে বলল, আপনি যে এখানে এসেছেন, আমার কাছে গান শুনতে চাইছেন, এটা আপনার বাড়ির কেউ জানে? হুম, আর যাবেও না, কারণ সবার রুমই ও দিকটায়। আপনার গান ওপাশে পৌঁছাবে না, আর পৌঁছলেও কেউ গুরুত্ব দেবে না। এবার দ্রুত গাওয়া শুরু করুন। আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর দিস। এই বলে সাবিহা পূর্বের স্থানে বসে পড়ল রাগিবও। অতপর ক্ষীণ শব্দে কাশি দিয়ে গলা পরিষ্কার করে গিটারে সুর তুলল সে। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশেহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। সোফিয়া ও সাবিহা ভার্সিটি শেষে হেঁটে হেঁটে বাসায় ফিরছে। দুজনের মধ্যে চলছে জর্জকে নিয়ে বিস্তার আলাপ আলোচনা। তাদের আলোচনার মূল বিষয়বস্তু জর্জ কী পছন্দ করে এবং সেই পছন্দ অনুযায়ী সোফিয়া জর্জকে কীভাবে নিজের মনের অনুভূতি বলবে। সোফিয়ার সাথে কথা বলতে বলতে হঠাৎ সাবিহার চোখ আটকে গেল গাড়ি হতে নামা রাগিবের দিকে। সাদা শার্ট, কালো টাই, কালো ব্লেজার ও প্যান্ট পরিহিত রাগিবের চোখে কালো রোদ চশমা, ফর্সা মুখশ্রীতে ফর্মাল এ লুকে রাগিবকে দারুণ দেখাচ্ছে। কিন্তু রাগিব এত ফর্মাল পোশাক পরে গাড়ি হতে নামছে কেন? তার উপর আবার ব্যাকসিট হতে কার গাড়ি থেকেই বা নামলো রাগিব? রাগিবকে দেখে সাবিহার মস্তিষ্কে প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? সাবিহা ধীরে ধীরে পা ফেলতে ফেলতে উৎসুক এবং প্রশ্নোত্তক ভরা চাহনিতে দূর হতে রাগিবকে দেখছে। রাগিব হয়তো তাকে এখনো খেয়াল করেনি, এজন্য বোধহয় রাগিব সাবিহার দিকে চাইল না। এদিকে রাগিব গাড়ি হতে নেমে কালো রোদ চশমাটি খুলে নেয়। অতপর সেটি গাড়ির ভিতর রেখে ব্লেজারের হাতা ঠিকঠাক করে সামনের দিকে হাঁটা শুরু করলো। তদুর মধ্যে তার নজর গিয়ে ঠেকলো সাবিহার পানে। আচমকা এ রাস্তায় সাবিহাকে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেল সে। তটস্থ হয়ে অদরে কৃত্রিম হাসি ঝুলিয়ে চলার গতি বাড়িয়ে দিল। ইতোমধ্যে সাবিহাও সে হাঁটতে হাঁটতে প্রায় কাছাকাছি চলে এসেছে। সাবিহার চাহনি এখনো প্রশ্নে ভরপুর। রাগিব ও সাবিহা এক হাত দূরত্বে এসে দাঁড়ালো। রাগিবকে দেখে সোফিয়া হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, হাই রাগিব, কেমন আছো? রাগিব সোফিয়ার প্রশ্নোত্তর চাহনি লক্ষ্য করে মৃদু হাসার প্রচেষ্টা করে বলল, আই এম ফাইন। তুমি কেমন আছো সোফিয়া? সোফিয়া পূর্বের ন্যায় বলল, গুড ইজ অলওয়েজ। সোফিয়ার জবাব শুনে রাগিব পূর্ণ দৃষ্টিতে সাবিহার দিকে চাইল। জিজ্ঞেস করলো, কোথাও গিয়েছিলেন সাবিয়া? এই রোডে যে আপনি, আপনাকে এখানে আশা করিনি। এই বলে সে জোরপূর্বক হাসার চেষ্টা করলো। সাবিহা রাগিবের কথায় সুরের ন্যায় বলল, আপনাকেও এখানে আশা করিনি রাগিব। অফিস তো এদিকে না? হ্যাঁ, অফিস বিপরীতে রাস্তা। সেটা তো আমিও বলছি, আপনি শহরের শেষ প্রান্তের রাস্তায় কি করছেন? রাগিব সাবিহার প্রশ্নে খানিক অপ্রস্তুত হয়ে পড়ল। মনের বক্সে হন্যে হয়ে সাবিহার এই প্রশ্নের জবাব খুঁজতে লাগলো। কয়েক সেকেন্ডের মাথায় সে প্রশ্নের জবাবও পেয়ে গেল, তবে মিথ্যে জবাব। রাগিব অন্তরালে মিথ্যে জবাবটা ভালো মতো সাজিয়ে নিয়ে সাবিহাকে জবাব দিতে প্রস্তুত হলো। এই পুরো প্রক্রিয়াটি সংঘটিত হতে সময় লাগলো মাত্র 1 মিনিট বা তারও কম। রাগিব স্বাভাবিকভাবে হাসার চেষ্টা করলো, যেন সাবিহা তাকে কোনোভাবে সন্দেহ করার অবকাশ না পায়। সে প্রচেষ্টাতেই সে বলল,
আমার ফ্রেন্ডের সাথে মিট করতে গিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওর বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। ইতালিতে আপনার ফ্রেন্ডও আছে? সাবিহার কণ্ঠে কিঞ্চিত সন্দেহের আভাস। রাগিব তা দূর করতেই আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলল, কেন থাকতে পারে না? ইতালিতে আমার ফ্রেন্ড থাকা বুঝি অপরাধ? না না, তা বলছি না, থাকতে পারে, তবে অফিস আওয়ারে এভাবে বাহিরে আসছেন যে। সাবিহার কথা সম্পূর্ণ শেষ না হতে দিতেই রাগিব বলল, আপনার বাবার কাছে পারমিশন নিয়ে গিয়েছিলাম, সমস্যা হয়নি। রাগিবের কথায় সাবিহা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। বুঝতে পারলো রাগিবকে সন্দেহ করার ব্যাপারটা রাগিব ধরে ফেলেছে। এতে নিজের ভুল বুঝতে পারলো সাবিহা। রাগিবকে যে সে অযথায় সন্দেহ করেছিল তা ভেবে তার মনে তীব্র অপরাধবোধের জন্ম হতল। আচ্ছা, রাগিবের কাছে কি ক্ষমা চাওয়া উচিত? যেহেতু রাগিব বিষয়টি ধরে ফেলেছে, সেহেতু ক্ষমা না চাওয়াটা অভদ্রতা দেখায়। তাহলে ক্ষমা চেয়ে নেওয়াই উচিত হবে। সাবিহা রাগিবের নিকট ক্ষমা চাইতে উদ্যত হলো, কিন্তু এর পূর্বে রাগিব অত্যন্ত স্বাভাবিক সুরেই সাবিহাকে জিজ্ঞেস করে বসলো, আপনি এদিকে কি করছিলেন সাবিয়া? আপনার ভার্সিটি তো এদিকে না। আমি আর সোফিয়া গ্রসারি সুপার শপে গিয়েছিলাম, রাইট সোফিয়া? সোফিয়া এতক্ষণ রাগিব ও সাবিয়ার কথোপকথন শোনার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু বাংলা ভাষা বোধগম্য হওয়া ও এর মর্মার্থ উদ্ধার করা তার পক্ষে অসম্ভব হলো বটে। শেষমেশ তার চেষ্টা না করে হাল ছেড়ে দিয়ে দাঁড়ানো ছিল। সে সাবিহার প্রশ্ন বুঝতে না পারলেও গ্রোসারি শপ সহ শব্দটা বুঝতে পেরেছে। এতে কি মনে করে সে তৎক্ষণাৎ জবাব দিল, হ্যাঁ, আমরা গ্রোসারি সুপার শপে গিয়েছিলাম। রাগিব বিস্মিত হাসল। সাবিহাকে জিজ্ঞেস করলো, আপনারা বাসায় কখন যাচ্ছেন? এই তো বাসায় যাচ্ছিলাম। হেঁটে? হ্যাঁ। বিকেল হয়ে গিয়েছে, আর একটু পর সন্ধ্যা নেমে আসবে, চলুন গন্ডোলায় যাই। সাবিহা সোফিয়ার দিকে সম্মতির আশায় একবার তাকালো। সোফিয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অতঃপর তারা তিনজনেই একটি গন্ডোলায় চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজকে ডাবে মুভি দেখবো সাব্বিত, বলেই দুষ্টু হাসি দিল সাবিহা। এদিকে সাবিহার এরূপ ভঙ্গিমা দেখে ভয়ে শুকনো একটা ঠোক গিলল সাবিত। সে জানে সাবিহা ইচ্ছে করেই ড্যাবে মুভি দেখতে চাইছে, কারণ সাবিহা চায় সাবিত মৃত সন্ত্রস্ত হয়ে বসে থাকুক। 2-3 দিন তার এ ভয়েই কেটে যাক। গত 4 মাস পূর্বে ড্যাবে সিরিজের প্রথম সিজন দেখে সাবিতের ভয়ে প্রায় 1 সপ্তাহ ঘুমাতে পারেনি। সে মুখ খুলে এই ব্যাপারে কাউকে কিছু বলতেও নি, কারণ সে সবার সামনেই নিজেকে ভীত প্রমাণ করতেই চায়নি। যদিও সাবিহাও সামাদ এটি ঠিকই ধরতে পেরেছিল। নেটফ্লিক্সে ড্যাবে মুভির 2য় সিজন বের করে বসে আছে সাবিহা। হঠাৎ সাবিত নিজের ভীত এবং ইতস্ত ভাবটি লুকানোর প্রয়াস করে বলল, আপু চল আজ অন্য মুভি দেখি। সাবিতের দেওয়া এ প্রস্তাবের কারণ বুঝতেই সাবিহার সময় লাগলো না। সে তৎক্ষণাৎ ভ্রু নাচিয়ে বাঁকা হেসে বলল, কেন ভয় করছে? সাবিত মুহূর্তেই চেহারার ভাবভঙ্গিমা পরিবর্তন করে হাত দিয়ে মাথা দাঁড়ানোর ভঙ্গিমায় বলল, আরে না, ভয় করবে কেন? আজ কেন যেন হরর মুভি দেখতে মন চাইতেছে না। সাবিহা তার ভাইয়ের এ যুক্তি মানতে নারাজ। সে টিপকনি কেটে সাবিতকে বলল, বাঁকা পথে না গিয়ে সোজা পথে আয়। ডিরেক্টলি বলেই দে যে তুই ভীত, এই জন্য হরর মুভি দেখবি না। সাবিহার কথার সুরেই সাবিত চড়ে গেল। মুহূর্তেই জেদি গলায় বলল, আমি মোটেও ভীত না, হরর মুভি দেখে আবারও সেটা প্রভুট করে দিব আমি। এই বলে সে ধপ করে বিছানায় বসে পড়ল। শেষমেশ সে সাবিহার কাছে হেরেই বসলো। এদিকে সাবিহা মনে মনে বেশ আনন্দ পেল। আহ, কতদিন পর সাবিতকে বাগে পেয়েছে সে, এবার ইচ্ছে মতো চালাবে তাকে। সাবিহা রুমের সমস্ত লাইট বন্ধ করে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। তার দেখা দেখি তীব্র অনিচ্ছা সত্ত্বেও সাবিতও সেভাবেই শুয়ে পড়ল। দুজনে শুয়ে পড়তে সাবিহা তাদের উপর দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল। চারপাশে অন্ধরা আধারিয়া পরিবেশে মুভি শুরু হলো পূর্বেই সাবিতের ভয় ভয় অনুভূতি শুরু হয়ে গেল। কিন্তু সাবিহার কাছে নিজেকে সাহসী প্রমাণ করতে সেই নিজের অস্বস্তিকর অনুভূতি লুকিয়ে রাখতে প্রচেষ্টা চালালো।
মুভি চলছে। ল্যাপটপের শক্তিশালী সাউন্ড সিস্টেমের জন্য মুভিটিতে চলমান প্রতিটি আওয়াজ তীব্রভাবে কানে এসে বাড়ি খাচ্ছে। বিশেষ করে ভুতুড়ে পরিবেশের প্রতিটি শব্দই তীক্ষ্ণতার সহিত কানে আঘাত করছে। অন্ধকার পরিবেশ, হিমশীতল আবহাওয়া সব মিলিয়ে ঈষৎ ভুতুড়ে রুমে ড্যাবে মুভিটি বেশ উপভোগ করছে সাবিহা। ওদিকে সাবিতের অবস্থা নাজেহাল, ভয়ে তার ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। চিৎকার করতে গিয়েও উঠতে পারছে না সে। কি এক বিপদে পড়েছে সে। রুমের বাইরে হতে অদ্ভুত ধরনের আওয়াজ শুনে সাবিহার রুমে উকি দিল সামাদ। দেখল সাবিহা ও সাবিত ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মুভি দেখছে। নিশ্চয়ই ভৌতিক মুভি দেখছে তারা। এই ব্যাপারে নিশ্চিত হতে সে ভিড়িয়ে রাখা দরজা কিঞ্চিত ফাঁকা করে ভিতরে ঢুকে গেল। পা টিপে টিপে এগিয়ে চলে গেল সাবিতের পেছনে। এই মুহূর্তে তার মস্তিষ্কে খেলা করছে দুষ্টু বুদ্ধি। সাবিতকে ভয় পাওয়ানোর দুষ্টু বুদ্ধি। সামাদ মনে মনে ছোট্ট একটি পরিকল্পনা করে নিল এবং সে অনুযায়ী কাজ এগুলো। তার পরিকল্পনা অনুসারে সে সাবিতের পায়ের অংশ হতে মন্থরভাবে ব্ল্যাঙ্কেট ছড়ালো। অতঃপর সাবিতের পায়ে আলতো করে ছোঁয়া দিল সে এবং সাথে সাথে খাটের নিচের অংশে লুকিয়ে পড়ল। সামাদের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই সাবিত নড়ে চড়ে চট করে পিছন ফিরে চাইল। আচমকা পায়ে কারো ছোঁয়া পেয়ে সে ভয়ে শুকনো একটা ঢোক গেল। মনে মনে ভূত প্রেত আত্মা নিয়ে নানা প্রকার জল্পনা কল্পনাও করে ফেলল সে। কিন্তু সাবিহাকে কিছু বলল না, তবে মনস্থির করলো এরপর কিছু হলে কোনো প্রকার বিলম্ব না করে সে সাবিহাকে এই ব্যাপারে বলবে। এতে সে ভীতু প্রমাণিত হলেও সমস্যা নেই। এই ভেবে সাবিত মুভির দিকে মনোযোগ হওয়ার চেষ্টা করলো। কিয়ৎক্ষণ বাদে সামাদ উঠে দাঁড়ালো। এবার সে ধীরে ধীরে তাদের উপর হতে ব্ল্যাঙ্কেট সরিয়ে নিতে লাগলো। সাবিতের শরীর হতে ব্ল্যাঙ্কেট সরাতে সরতে যখন কোমরের কাছে গিয়ে ঠেকলো, তখন সে ভয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠল এবং সাথে সাথে রুম কাঁপিয়ে উচ্চ আওয়াজে চিৎকার দিল। তার চিৎকারে কানে তালা লাগানোর জোগাড় হয়ে এলো। সাবিতের চিৎকারে সামাদ ও সাবিহা কানে হাত দিল এবং সামাদ সশব্দে হাসতে হাসতে সাবিতকে বলল, হাহা, এই ভিতর ডিম আস্তে চিৎকার কর। ভূতটা আর কেউ না, বরং আমি। এবার চিৎকার থামা ভাই। সামাদের কথার কোনো প্রভাব হলো না। সে রীতিমতো চোখ বন্ধ রেখে চিৎকার করে গেল। তাহারই চিৎকারে অতিষ্ঠ হয়ে সাবিহা দ্রুত গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। তৎক্ষণাৎ সাবিতের চিৎকার বন্ধ হয়ে গেল। সে হ্যাবলার মতো সাবিহা ও সামাদের দিকে চেয়ে রইল। পুরো বিষয়টি বুঝতে তার 2 মিনিট সময় প্রয়োজন হলো। যতক্ষণে সে বিষয়টি বোধগম্য করলো, ততক্ষণে সাবিহা ও সামাদ তার এ কাণ্ডে হেসে পেটে খিল ধরিয়ে দিল। সামাদের এ কাণ্ডে সাবিত প্রচণ্ড ক্রোধিত হলো। মুহূর্তে সে বিছানা থেকে নেমে সামাদের সম্মুখে এসে দাঁড়ালো। কোমরে হাত রেখে রাগাতো স্বরে বলল, এগুলো কি সামাদ ভাই? তুমি সবসময় এমন করো কেন? নিশ্চয়ই আপুর সাথে মিলে এসব করেছো, রাইট? সামাদ হাসতে হাসতে বলল, তোকে ভয় পাওয়ানোর জন্য প্ল্যানিংয়ের দরকার হয় না, এমনিই করা যায়, রাইট সাবিহা? সাবিহা ভ্রু নাচিয়ে হাসি দিয়ে বলল, ইয়েস ব্রো। এই বলেই তারা দুজনেই শূন্যে হাত মিলালো। সাবিত তাদের কাজে প্রচণ্ড ক্রোধিত হলো। সে পুনরায় বলল, এসব কবে বাদ দিবে সামাদ ভাই? তোমার জন্য কবে না আমি হার্ট অ্যাটাক করে বসি। এসব বাদ দিলে আমার দিন কি করে চলবে রে সাবিত? ভাই বোন দুইটাকে জ্বালাতেই তো মজা। তোরা বিরক্ত হলে আমি যাব কই? শেষোক্ত কথায় সামাদ আবেগী হয়ে পড়ল। তার কথার সুর কোনো দিক প্রবাহিত হচ্ছে তা বুঝতে সময় লাগলো না সাবিহার। সে ইশারায় সাবিতকে কথা ঘুরিয়ে নিতে বলল। সাবিহার ইশারা মোতাবেক সাবিত সামাদের নিকটে এসে অতি মোলায়েম স্বরে বলল, সামাদ ভাই, তুমি কথার অন্য মিন করছো কেন? আমি একটু রেগে গিয়েছিলাম, তাই বলে আমাদের কথা সিরিয়াসলি নিবে নাকি? জ্বালাতে পারো আমাদের, তবে প্লিজ লিমিটের মধ্যে। এভাবে হুটহাট এমন কাজ করলে নির্ঘাত আমি আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাব। সাবিতের শেষোক্ত কথায় সামাদ ও সাবিহা একত্রে হেসে পড়ল। ক্ষণিকের জন্য সামাদ আবেগী হয়ে পড়েছিল ঠিকই, তবে দ্রুতই সে নিজেকে সামলিয়ে নিল। অতঃপর সাবিহা ও সাবিতকে বুকে আগলে ধরে প্রবল গলায় বলল,
তোদের দুজনকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তোরা আমার প্রাণ। তোদের কিছু হলে আমার বেঁচে থাকা কখনোই সম্ভব হবে না। মাঝে মাঝে মনে হয় তোরা দুজন আমার শরীরের দুটো অংশ, যে অংশকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, একেবারেই অসম্ভব। সামাদের গলায় প্রায় ভিজেই এলো। সাবিহাও বেশ আবেগী হয়ে পড়ল। তবে সে স্বাভাবিক গলায় বলল, আমরাও তোমাকে অনেক ভালোবাসি সামাদ ভাই, অনেক অনেক। ফায়ার প্লেসের পাশে রকিং চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছেন আফসার সাহেব। তার চোখের পাতা দুটো স্থির ও বন্ধ। শান্ত ও মনোযোগীভাবে তিনি কাজের পরিকল্পনা করছেন। আকস্মাৎ ফোনের তীক্ষ্ণ রিংটনে তার মনোযোগ বিঘ্ন হলো। দুই চোখ মেলে তিনি অপ্রসন্ন কণ্ঠে ভিড় করে বললেন, ইজ দ্য বাস্টার্ড। এই বলে তিনি পাশের ছোট্ট টেবিল হতে ফোন হাতে নিলেন। স্ক্রিনে দেখতে পেলেন গিয়াস সাহেবের নাম ও নাম্বার ভেসে উঠেছে। নিমেষের জন্য নামটির দিকে চেয়ে থেকে অনিচ্ছা নিয়ে তিনি কল রিসিভ করে কৃত্রিম ভদ্রতাসূচক কণ্ঠে বললেন, জি গিয়াস সাহেব, বলুন কি মনে করে কল করলেন এতদিন পর? ও পাশে গিয়াস সাহেবের গমগমে গলা, একটা দরকারি কল করেছিলাম। কি দরকার? কালকে আমার সাথে মিট করতে পারবেন? আফসার সাহেব কিঞ্চিত বিস্মিত হলো। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলেন, হঠাৎ কি মনে করে? কোনো জরুরি কাজ? জি, কালকে দেখা হলেই এ নিয়ে কথা বলবো। কোথায় দেখা করতে চাইছেন? এইচ ইউজুয়াল আমরা যেখানে দেখা করি। এল র্যাফেলোবার। আগামীকাল রাতে। ওকে ডান। আচ্ছা, তাহলে আগামীকাল দেখা হচ্ছে। এই বলে গিয়াস সাহেব কল কেটে দিল। এদিকে আফসার সাহেব খানিক চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন হঠাৎ গিয়াস সাহেব দেখা করতে চাইছেন কেন। বেশ কিছুক্ষণ ভাবনার চাদরে জড়িয়ে থাকার পরও তিনি এ প্রশ্নের যোগ্য জবাব পেলেন না। সকালে অফিসের জন্য তৈরি হচ্ছেন আফসার সাহেব। আকস্মাৎ গিয়াস সাহেবের ল্যান্ডলাইন হতে তার ফোনে কল এলো। তিনি ভ্রু কুঁচকে সন্দেহভাজন চাহনিতে চেয়ে কল রিসিভ করলেন। মুহূর্তেই ওপাশ হতে গিয়াস সাহেব ইতালীয় সার্ভেন্ট আহত গলায় বললেন, আফসার সাহেব, গিয়াস সাহেব ইজ ডেড। কথাটি বজ্রপাতের ন্যায় আঘাত করল আফসার সাহেবকে। দিনের সূচনা লগ্ন এমন অশুভ সংবাদ শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না আফসার সাহেব। তিনি অপ্রত্যহ গলায় জিজ্ঞেস করলেন, গতকাল রাতেও তো সুস্থ ছিলেন তিনি, এক রাতেই হঠাৎ কি হলো না? আমি সঠিক জানি না। মৃত্যুর কারণ খুঁজে বের করতে ওনার বডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইট মে বি পসিবল দ্যাট উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন, কারণ বডির বাইরে সব নর্মাল কন্ডিশন ছিল বলে। ও, আমি আসছি। এই বলেই আফসার সাহেব কল কেটে দিলেন। আকস্মাৎ গিয়াস সাহেবের মৃত্যুতে তিনি ব্যথিত হয়েছেন। তিনি কল্পনাও করেননি এভাবে হুট করে গিয়াস সাহেব পরপারে চলে যাবেন। গিয়াস সাহেবের সাথে তার বন্ধুত্ব বেশ পাকা ছিল। দুজন দুজনার সব খোঁজখবর জানতেন। গতকালও সব ঠিক ছিল, আর আজ গিয়াস সাহেব নেই। ভাবতেই আফসার সাহেব ভেঙে পড়লেন। আসলে প্রিয়জনের মৃত্যুর খবর সব উল্টে পাল্টে দেয়। গিয়াস সাহেবের জানাজা হতে মাত্রই অফিসে ফিরলেন আফসার সাহেব। তার মুখশ্রীর রূপরেখা একই সাথে চিন্তিত এবং গভীর তকলিফে জরাগ্রস্ত। এক প্রিয়জন হারানোর ধাক্কায় তার বয়স যেন 50 হতেই হুট করে বেড়ে 70-এর দ্বারগোড়ায় পৌঁছেছে। সব সময়ের তারুণপূর্ণ চেহারায় আজ বার্ধক্যের ছাপ স্পষ্ট। আফসার সাহেব চেয়ার ছেড়ে উঠে কেবিনে পায়চারি করছেন। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। উপরন্তু গিয়াস সাহেবের মৃত্যুর খবর তাকে ভেতরে ভেতরে দুশ্চিন্তায় কুঁকড়ে খাচ্ছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী গিয়াস সাহেবের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে, কিন্তু এটি মানতেই নারাজ তিনি। একজন সুস্থ সরল মানুষ যার কোনো প্রকার রোগ বলাই নেই, সে আকস্মাৎ হার্ট অ্যাটাকে কী করে মারা গেল, এটি তিনি বিশ্বাস করতে পারছেন না। আসবো খালু? দরজার ওপার হতে কিঞ্চিত মাথা ঢুকিয়ে জিজ্ঞেস করলো সামাদ। অপ্রত্যাশিতভাবেই সামাদের কণ্ঠস্বর শুনে ভরকে উঠলেন আফসার সাহেব। মধ্যেই নিজেকে সামলে নিয়ে মলিন মুখে বলল, হ্যাঁ এসো এসো। সামাদ কেবিনের ভিতরে চলে এলো। আফসার সাহেবকে জিজ্ঞেস করলো, লাঞ্চ কোথায় করবেন খালু? ব্রেকফাস্টও তো করেননি।
আফসার সাহেব হেঁটে গিয়ে নিজের চেয়ারে বসলেন। টেবিলের উপর হতে হাত রেখে কপাল ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে এলেন। ম্লান মুখে বললেন, পেটে একটুও ক্ষুধা নেই সামাদ। গিয়াস সাহেব এভাবে হুট করে মারা যাবেন, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সামাদ নরম গলায় সান্ত্বনামূলক বাণী শোনাতে উদ্যত হলো। বলল, মেনে নেওয়ার চেষ্টা করুন খালু। যে চলে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যায় না। আজ হোক কাল হোক মেনে নিতেই হবে। তা ঠিক বলেছো তুমি। উনি আমাদের সব কাজের পার্টনার ছিল, তবে আমাদের মধ্যে পার্টনারশিপ কম, বন্ধুত্ব ছিল বেশি। খুব ভালো ছিল। আফসার সাহেবের শেষোক্ত কথায় সামাদ আড়ালে নাক ছিটকাল। সে জানে গিয়াস সাহেবের আসল রূপ। মেয়ে ঘটিত বিষয়ে গিয়াস সাহেবের শীর্ষে থাকা এটা সামাদের অজানা নয়, কিন্তু আফসার সাহেবের সামনে এ বিষয়টি কখনোই সে তুলতে পারেনি বললে ভুল হবে। সে ইচ্ছে করেই সত্যটা লুকায়িত রেখেছে। কারণটা ব্যবসায়িক সম্পর্ক। সামাদ আফসার সাহেবের কথাটা সাথে সম্মত জানানোর ভান করলো। বলল, ঠিক বলেছেন খালু, আমাদেরকে বিজনেস ম্যাটারে অনেক হেল্প করতেন তিনি। এখন শুধু আফসোস ছাড়া আর কিছুই করা সম্ভব নয়। আফসার সাহেব সামাদের কথার প্রত্যুত্তর করল না, বরং ছোট্ট নিঃশ্বাস ছেড়ে টেবিলের ওপর হতে একটি ফাইল নিয়ে তাতে মনোযোগ বিনিষ্ট করার চেষ্টা করলেন। সামাদ বলল, লাঞ্চের ব্যবস্থা এখানেই করলাম খালু। আর হ্যারিকে কি বলবো কালকের মিটিংটা ফিক্সড করতে? আফসার সাহেব ফাইলে মুখ গুজে বললেন, হ্যাঁ বলে দিও। মিটিংয়ের ইস অ্যান্ড এভরি ডিটেলস আমাকে সন্ধ্যায় জানিয়ে দিও। ওকে খালু। এই বলেই সামাদ কেবিন হতে বেরিয়ে গেল। সে চলে যেতেই আফসার সাহেব পুনরায় কাজে মনোযোগী হতে প্রচেষ্টা চালালেন। দিনটি বেশ ঝকঝকে, নভস্থলে উষ্ণ সূর্যের হাতছানি। তবে তার উষ্ণতা হিম শীতল পরিবেশের প্রকোপে ঢাকা পড়েছে। চারপাশে শো শো করে হিম অনল বইছে। সেই অনলের ছোঁয়ায় মাঝে মাঝে কেঁপে উঠছে সাবিহা। লস্টোরিয়া ডি সান্টা মেরিনা এর বহিরাংশে বসে আছে সে ও সোফিয়া। তাদের আশেপাশে এমনই অনেক টেবিলে বসে আছে বহু মানুষজন। তাদের মাঝে অনেকেই স্থানীয় এবং অনেকেই পর্যটক। প্রত্যেকেই নিজেদের মধ্যেই ব্যস্ত। লস্টেরিয়া ডি সান্টা মেরিনা এর পাশে বয়ে চলা রাস্তা ধরে হেঁটে চলছে নানান পেশা ও বয়সের মানুষ। প্রত্যেকের চালচলনেই দেখা মিলছে সূক্ষ্ম ব্যস্ততার ছাপ, তবে কারোর মাঝেই নেই কোনো তাড়াহুড়োর চিহ্ন। সেখানে চেয়ারে বসে হট কফি খাচ্ছে সাবিহা আর সোফিয়া। কফির উষ্ণতা শরীরের মধ্যকার আস্তরণে মৃদু উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে, শরীরকে করে তুলছে চাঙ্গা। আজ সাবিহার মনে সতেজতা বিরাজ করছে, মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে আছে। সেই সুযোগের সদ্ব্যবহার করেই সোফিয়া তার সামনে ব্লাইন্ড ডেটের প্রস্তাব রাখে। প্রথম দফায় বার কয়েক না বললেও পরবর্তীতে সাবিহা এটি ঠিকই রাজি হয়ে যায়, কারণ সে জীবনটা কিছু আমোদ প্রমোদে কাটাতে চায়। আর কতদিন এই রংহীন জীবনযাপন করবে সে? বাপ ভাইয়ের ভয়ে নিজেকে ছেলেগঠিত সকল ব্যাপার থেকে সর্বদা গুটিয়ে রেখেছে সে, কিন্তু আর কতদিন? সোফিয়া জানায় জর্জের সাহায্য নিয়ে সে ব্লাইন্ড ডেটের জন্য ছেলে খুঁজবে। সাবিহাও এতে রাজি হয়ে যায়। তবে এই প্রথম এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার কথা মাথায় এনে সে খানিক চিন্তিত হয়ে পড়ে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সোফিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা, ছেলেটার ক্যারেক্টার যদি খুব খারাপ হয় তবে? সাবিহার প্রশ্নে সোফিয়া মৃদু শব্দে হেসে উঠল। বলল, দ্যাটস হোয়াই ইট ইজ কোল্ড ব্লাইড ডেট সাবিয়া। এখানে তোমরা একে অপরের সম্পর্কে কিছুই তো জানবে না। তোমাদের ফার্স্ট মিটিং হবে ডেটের দিনে। সাবিয়া প্রত্যুত্তর করল না। সে এই ব্লাইন্ড ডেট নিয়ে একদিকে যেমন উদ্ধৃত তেমনি অপরদিকে চিন্তিত। সোফিয়া পুনরায় হাসি মুখে বলল, আই থিঙ্ক হি উইল বি গুড, বাট প্লিজ ডোন্ট ওয়ারি। তুমি জাস্ট নিজের মতো প্রিপারেশন নিতে থাকো। সাবিহা ছোট্ট করে উত্তর দিল, সোফিয়া সাবিহার এই উদ্বেগপূর্ণ ভাব দূর করতে উৎসাহমূলক কণ্ঠে বলল, খুব বেশি ডাউট থাকলে নিজের সাথে প্রোটেক্টিভ কিছু রাখতে পারো। আর তোমার কিসের চিন্তা সাবিহা? তুমি ক্যারাটে পারো, শ্যুট করতে পারো,
সেলফ প্রোটেকশনের জন্য আর কি দরকার বলো? তবে আমার মনে হয় না এসব কিছুর প্রয়োজন হবে। এই পর্যায়ে সাবিহা নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পায়। কফিতে শেষ চুমুক দিয়ে সোফিয়াকে বলে, জর্জকে বলে দিও সে যেন ছেলেটাকে বলে রাখে আমি কোনো প্রকার রুম ডেটে যেতে পারবো না। আমাদের মিট আপ জাস্ট এর রেস্টুরেন্টের এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ হবে। সোফিয়া হাসি মুখে বলল, ওকে ডান, এই বিষয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি শুধু ব্লাইন্ড ডেটের দিকে নিজেকে ফোকাস রাখো। আর কালকেই কিন্তু ডেট ফিক্সড করব আমি, কারণ আগামীকাল হলিডে। আজ আমরা বিকেলে শপিং করে বাসায় ফিরবো, আর কালকে তুমি ডেটের জন্য বের হবে। উফ সাবিহা, আই অ্যাম এক্সাইটেড। আই অ্যাম অলসো। এই বলার পর মুহূর্তেই তার মুখটা কালো হয়ে এলো। সে পুনরায় উদ্বিগ্নতার সহিত বলল, আমি বাসায় কি বলবো সোফিয়া? তোমার বার্থডের দিন যে কাণ্ড হয়েছে, এরপর আমাকে রাতে বাড়ির বাহিরে থাকতে দিবে কি না সন্দেহ। ডোন্ট ওয়ারি সাবিয়া, আই উইল ম্যানেজ। সোফিয়ার অসহিংসমূলক বাচনে সাবিহা দুর্ভাবনাহীন হলো। মিষ্টি হেসে সোফিয়াকে ধন্যবাদ জানালো। সে রাতেই সাবিহা ও সোফিয়া একত্রে শপিং করলো। চলমান আবহাওয়া শীত হওয়ায় পরিচিত এক ফ্যাশন হাউসের উইন্টার আউটফিট কালেকশন হতে সাবিহার জন্য ড্রেস কেনা হলো। লাইট ব্লু রঙের জিন্স, স্কাই ব্লু রঙের ছোট হাতার ছোট টপস ও অফ হোয়াইট কালারের একটি জ্যাকেট ও স্কার্ফ পছন্দ করে কিনল সাবিহা। তার সাথে সোফিয়াও নিজের জন্য দুটো টপস কিনল। স্বল্প সময়ের অপেক্ষায় হাজির হলো দিনটি, সাবিহার ব্লাইন্ড ডেটের দিন। ব্লাইন্ড ডেট নিয়ে আজ চরম উতলা সে। আজ তার মাঝে ভীত সে অনুভূতিটি নেই, কারণ সে সোফিয়ার বাসায় আজ রাতে থেকে মুভি দেখার পরিকল্পনা সম্পর্কে তার বাবা ও মাকে বলেছে। দুজনেই সাবিহাকে এ ব্যাপারে অনুমতি দিয়েছে। ব্যাস, এখন ব্লাইন্ড ডেট নিয়ে তার চিন্তার কারণ কি? ভ্যানিসের আকাশে সন্ধে নামতেই নির্দিষ্ট পোশাক পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সাবিহা। গন্তব্য সেই লস্টোরিয়া দি স্যান্টা মেরিনা রেস্টুরেন্ট। বেছে বেছে সে পরিচিত রেস্টুরেন্টেই দেখা করতে চেয়েছে, কারণ প্রথম দেখায় ব্লাইন্ড ডেটের অপরিচিত ব্যক্তি, অপরিচিত রেস্টুরেন্ট সব মিলিয়ে নিদারুণ এক বিদঘুটে এবং অস্বস্তিকর পরিবেশে পড়ে সে দিশেহারা হয়ে পড়ত। এজন্যই পরিস্থিতি কিছুটা সামাল দিতে পূর্ব পরিচিত রেস্টুরেন্টকেই বেছে নিয়েছে সে। গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সাবিহা রেস্টুরেন্টের বহিরাংশের নির্দিষ্ট নম্বরের টেবিলের দিকে দৃষ্টিপাত করে। কালো জ্যাকেট পরিহিত একটি লোককে সেই নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে দেখে ক্ষণিকের জন্য তার হৃৎপিণ্ড ধক করে ওঠে। কণ্ঠনালী অল্প বিস্তর শুকিয়ে আসে, তবে শুকনো একটি ঢোক গিলতেই কণ্ঠনালী তুলনামূলক স্বাভাবিক হয়ে আসে। লোকটি সাবিহার দিকে পিঠ করে বসে আছে, ফলে দূর হতে সাবিহা তার চেহারার দর্শন করতে ব্যর্থ হলো। দু কদম অগ্রসর হওয়ার পরও সে লোকটির পশ্চাৎ অংশ দেখা ব্যতীত পার্শ্ব চেহারা দেখতে ব্যর্থ হলো। ফলে সে লোকটির সম্মুখ দর্শন করতেই টেবিলের দিকে অগ্রসর হলো। ধীর পদে টেবিলের নিকটে দাঁড়িয়ে লোকটির সম্মুখে দাঁড়াতেই সাবিহা আশ্চর্যিত হয়ে গেল। লোকটি আর কেউ নয়, বরং রাগিব। ব্লাইন্ড ডেটের পার্টনার হিসেবে রাগিবকে দেখে সাবিহার নেত্রচোরা বিস্ময়ে চোখের কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে কণ্ঠে আকাশ সম আশ্চর্য ভাব নিয়ে রাগিবকে বলল, আপনি এখানে? রাগিবও সাবিহার ন্যায় আশ্চর্য ভাব নিয়ে একই কথা বলল। তাদের মধ্যকার ক্ষীণ মুহূর্তের আশ্চর্যজনিত ভাব প্রকাশ দেখে আশেপাশের লোকজন খানিকটা বিব্রত বোধ করল, কিন্তু অপরের ব্যাপারে তারা নাক না গলে পর মুহূর্তেই নিজেদের কাছে ব্যস্ত হয়ে পড়ল। সাবিহা আশেপাশের চেয়ারের লোকদের উপর এক নজর বুলিয়ে নিল, অতপর রাগিবের সম্মুখে চেয়ার টেনে দ্রুত তাতে বসে পড়ল। রাগিবকে পার্টনার হিসেবে পেয়ে তার ভয়, ডর, দুশ্চিন্তা মুহূর্তেই উবে গেল। অতপর তার আশ্চর্যজনিত ভাবটি শিথিল হয়ে তার মাঝে প্রচণ্ড উদ্দীপিত ভাব লক্ষ্য করা গেল। সে দারুণ উত্তেজনায় রাগিবকে বলল, আপনাকে এখানে মোটেও আশা করিনি আমি। রাগিবও একই কথা হাসি মুখে বলল, তবে
তার মাঝে সাবিহার ন্যায় উদ্দীপিত ভাবটি লক্ষ্য করা গেল না। তবুও কণ্ঠে সমানতম চমকিত ভাব প্রকাশ করে বলল, আপনাকে এখানে আমি আশা করিনি সাবিয়া। হোয়াট এ কোইন্সিডেন্স, রাইট? রাইট, কোইন্সিডেন্সই হোক বা ইন্টেনশনালি হোক, আপনাকে ডেটের পার্টনার হিসেবে পেয়ে আমি একেবারেই চিন্তামুক্ত। এতক্ষণ আমি প্রচণ্ড ভয়ে ছিলাম, বারবার চিন্তা করছিলাম যদি আমার ব্লাইন্ড ডেটের পার্টনার ভালো না হয়, তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি আমাকে বাজেভাবে টিজ করার ট্রাই করে, তখন আমি কি করব? বাট নাও আই অ্যাম টেনশন ফ্রি। সাবিহার সম্পূর্ণ কথা শেষ হওয়ার পর মধ্যেই রাগীব সশব্দে হেসে উঠল। কণ্ঠে ঈষৎ তবে যথেষ্ট অন্তরালে প্রহেলিকায় ন্যায় ধোঁয়াশা রেখে বলল, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আমার চরিত্র ভালো? আমি যদি খারাপ হই তবে? রাগীবের এহেন কথায় সাবিহা থতমত খেল, খানিক হকচকাল, দৃঢ়তাহীন ভাবে আমতা আমতা করে বলল, না মানে আপনি আমাদের পেইং গেস্ট বলে। রাগীব সাবিহার আচরণে এসব বাঁকা হেসে বলল, আমি আপনাদের পেন গেস্ট বলে কি আমার উপর এত বিশ্বাস করবেন? কারোর উপর এতটা বিশ্বাস করা ঠিক কি? সাবিহা পরিস্থিতির যথাকলে পড়ে বিমূঢ় হয়ে রইল। নিরুত্তর দৃষ্টিতে রাগীবের দিকে ক্ষণিকের জন্য চেয়ে রইল। অতঃপর মৃদু হাসার চেষ্টা করে অভ্যন্তরার চিত্তে বলল, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, না হলে এই পৃথিবীতে টিকে থাকা খুবই কষ্টকর হয়ে যাবে। যদিও যুগটা ভালো না, কিন্তু সবাইকে অবিশ্বাস করার চেয়ে গুটি কয়েকের উপর বিশ্বাস করা ঢের ভালো। সেই গুটি কয়েকের মাঝে না হয় আপনিও পড়লেন। আশা করি আপনাকে বিশ্বাস করে আমি ঠকবো না। সাবিহার প্রতিটি কথা দারুণ মুগ্ধতার সহিত শুনল রাগীব। অতঃপর প্রত্যুত্তর স্বরূপ বিস্তৃত হেসে বলল, আমাকে বিশ্বাস করে আপনার লাভ না হলেও অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না। আই এশিওর ইউ। সাবিহা মৃদু হাসল। অতঃপর নীরব চাহনিতে ক্ষণিকের জন্য রাগীবের দিকে চেয়ে রইল। রাগীবের দৃষ্টি মেনু কার্ডের ওপর এবং সাবিহার দৃষ্টি তার ওপর। সাবিহা রাগীবকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই নিয়ে দ্বিতীয়বার সে রাগীবকে এভাবে দেখছে। প্রথমবার ভার্সিটি যাওয়ার পূর্বে ফর্মার লুকআপে এক নজর দেখেছিল, কিন্তু প্রথম দিন দেখার বিস্তৃত কাল ছিল কয়েক সেকেন্ড হতে 1 মিনিট। তবে আজকে সে যেন পুরো রাগীবকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ব্লাইন্ড ডেট উপলক্ষে আজ রাগীব সাদা কালো মিশ্রিত রঙের পোশাক পরেছে। তার পরনে সাদা রঙের টার্টেল নেকের সোয়েটার ও তার ওপরে কালো ব্লেজার এবং কালো প্যান্ট। মাথার চুলগুলো জেল দিয়ে বিন্যস্ত করা, ফর্সা গালে খোঁচা খোঁচা কালো দাড়ি। সাবিহা অদ্ভুত চাহনিতে লক্ষ্য করল রাগীবের বাম গালে টোল পড়ছে। সে হাসছে না, তবে নিচের ঠোঁট কামড়ে কুঞ্চিত ঘন ভ্রু যুগল দ্বারা মেনু কার্ড দেখছে। এতেই তার বাম গালের টোল দারুণভাবে নজর কাটছে। সাবিহা মুগ্ধ চাহনিতে রাগীবকে দেখছে। এই প্রথম একটি ছেলেকে অন্য নজরে দেখার দুঃসাহসিক কাজ সাধন করছে সে। এর পূর্বে সে কোনো ছেলেকে এত নিকট হতে পর্যবেক্ষণ করেনি, কোনো ছেলের চাহনিতে মুগ্ধ হয়নি, কোনো ছেলের শৌখিনতায় মুগ্ধ হয়নি, কোনো ছেলের সাজ পোশাকে মুগ্ধ হয়নি। তবে আজ সে মুগ্ধ হয়েছে। একদম আকাশ সম মুগ্ধতায় ভাসছে সে। আজ সব বাধা বিপত্তি পার করে কারোর প্রেমে পড়তে মন চাইছে। আচ্ছা, সেটা যদি রাগীব হয় তাতে দোষ কি? কিন্তু ভয়ঙ্কর এ প্রেম নামক দুঃসাহসিক কাজে পরিণাম যদি খারাপ হয় তবে? না, এত দ্বিধাদ্বন্দ্বে থেকে প্রেম করা যায় না। শুধু মুগ্ধ হলেই হবে? সময়ে অসময়ে রাগীবের অগোচরে না হয় একটু দেখে নিবে তাকে, এই হবে। ব্লাইন্ড ডেটের পার্টনারকে পছন্দ টছন্দ করে ফেললেন নাকি? আকস্মাৎ রাগীবের অকপটে করা প্রশ্নের তীরে বিদ্ধ হলো সাবিহা। হকচকিয়ে তৎক্ষণাৎ প্রসঙ্গ পাল্টিয়ে নিতে বলল, কি অর্ডার করবেন? সাবিহার প্রসঙ্গ পাল্টানোর দ্রুততা দেখে রাগীব মুখ লুকিয়ে হেসে ফেলল। বলল, রেড সিম্পো আর তিরামিসু অর্ডার করো ভাবছি। হ্যাভ ইউ এনি প্রবলেম উইথ হেলথ? সাবিহা স্বাভাবিক হয়ে এসেছে, ফলে মৃদু হেসে জবাব দিল, নো নো, আপনি অর্ডার করুন।
সাবিহার সম্মতি পেয়ে রাগিব ওয়েটারকে ডেকে অর্ডার দিল। অতঃপর রাগিব টেবিলে 2 হাত রেখে সাবিহাকে কিছু জিজ্ঞেস করতে উদ্যত হতেই সাবিহা চট করে জিজ্ঞেস করে বসলো, আপনার চোখটা এমন কেন? রাগিব এসব চকালো, জিজ্ঞেস করলো, কেমন? আপনার কথা বুঝতে পারিনি। সাবিহা জহুরি নজরে রাগিবের 2 চোখের দিকে চাইল। আজই প্রথম সে রাগিবের চোখের মনির রংটা ধরতে পেরেছে। হালকা খয়েরি রঙের চোখের মনি তার ফর্সা চেহারার সাথে মিলে গিয়েছে দারুণভাবে। সাবিহা জিজ্ঞেস করলো, আপনার চোখের মনির রং লাইট ব্রাউন কালারের, এমন কেন? সাবিহার বাচ্চামো ধরনের প্রশ্নে রাগিব সশব্দে হেসে উঠল। সহাস্যে বলল, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই মিস সাবিয়া, ভালো হয় আপনি আমার মাকে জিজ্ঞেস করুন। সাবিহা রাগিবের প্রত্যুত্তরে তোয়াক্কা না করে ফিরতি প্রশ্ন করলো, আপনার চেহারাটাও দেখতে ফরেনারদের মতো, অদ্ভুত। আপনার জন্ম কি বিদেশে নাকি? রাগিব ক্ষীণ ভরকালো, তৎক্ষণাৎ নিজেকে সামনে নিয়ে বলল, দেশে এমন অনেক ছেলে মেয়ে পাবেন যাদের চেহারা দেখতে অনেকটা ফরেনদের মতো, আমিও হয়তো তাদের মতো একজন। অতঃপর সেই সাবিহাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, আপনার ব্লাইন্ড ডেটের হ্যারাসমেন্ট কে করেছে? প্রসঙ্গ পাল্টে যেতে দেখে সাবিহা কিছুটা মনক্ষুণ্ণ হলো, তবে এতে জোর না দিয়ে সে রাগিবের প্রশ্নের উত্তর দিল, সোফিয়া। আর আপনি যে জর্জের বন্ধু তা জানতাম না। রাগিব মৃদু হেসে বলল, এই যে এখন জেনে নিলেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনি তো ভেনিসে এসেছেন বেশি দিন হয়নি। এই অল্প সময়ে আপনার সাথে জর্জে বন্ধুত্ব হয়ে গেল, আর সে আপনাকে ব্লাইন্ড ডেটের অ্যারেঞ্জমেন্টও করে দিল। কিভাবে পসিবল হলো? নাথিং ইজ ইম্পসিবল মিস সাবিয়া তাসনিম। আমি রাগিবের কথার মাঝেই ওয়েটার অর্ডারকৃত খাবার দিয়ে গেল। খাবার পেয়ে দুজনই খাবার খাওয়ায় পূর্ণ প্রস্তুতি নিতে লাগলো। ইতোমধ্যেই সাবিহা কিঞ্চিত বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে বসল, আপনি আমার ফুল নেম জানলেন কি করে? রাগিব চামচ হাতে নিতে নিতে বলল, ব্লাইন্ড ডেটে পার্টনার সম্পর্কে আর কিছু জানা হোক বা না হোক, তার নামটা জানাটা মাস্ট। সাবিহা আর প্রত্যুত্তর করলো না, দুজনেই খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। খাওয়া শেষে রাগিব বিল মিটিয়ে সাবিহাকে নিয়ে রেস্টুরেন্ট হতে বেরিয়ে পড়ল। প্রতিমধ্যে রাগিব বলল, মিস সাবিয়া, আমার কাছে অন্যদের মতো লং ড্রাইভে যাওয়ার জন্য গাড়ি নেই, সো আমরা কি ভেনিসের নির্জন রাস্তা ধরে পাশাপাশি হাঁটতে পারি? সাবিহা মিষ্টি হেসে বলল, হোয়াই নট। যদিও আমার গাড়ি আছে, তবে রাতের নির্জন পরিবেশে হাঁটার মজাই আলাদা। তো দেরি কেন, চলুন। ভ্যানিসের নির্জনতম রাস্তার সৌন্দর্যর সাক্ষী হই দুজনে। চলুন। তারা দুজনেই হাঁটছে, ধীর পদে হাঁটছে। তাদের পথ চলা হচ্ছে পাশাপাশি। ভ্যানিসের রাতের সৌন্দর্য নিজের সর্বস্ব যেন বিলিয়ে দিতে চাইছে রাগিব ও সাবিহার প্রতি। দুজনে নীরবে হাঁটছে। সাবিহা মাঝে মাঝে কোনো এক কারণে লাজুক হাসছে। এদিকে রাগিবের মন চাইছে তার স্নিগ্ধময়ীর হাতটা আলতো করে ধরে এই নির্জনতম পথ অতিক্রম করতে। তার মন চাইছে এই রূপসী রাতে একটি অঘটন ঘটিয়ে ফেলতে, সাবিহাকে নিজের মনের কথা বলতে। কিন্তু এই শুভ কাজের সঠিক সময় এখনই নয়। এই মুহূর্তে তার দরকার কিছু ধৈর্যের। রাগিব ও সাবিহা নিজ মনের অন্তরালে কল্পনায় একে অপরকে নিয়ে মুগ্ধতায় ঘেরা কিছু সময় কাটাতে লাগলো। নিশ্চুপেই তাদের মধ্যকার সময়টা দিব্যি কেটে গেল। হাঁটতে হাঁটতে তারা প্রায় জনমানব শূন্য একটি রাস্তায় এসে পৌঁছালো। আচমকা কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই একজন ইতালীয় লোক তাদের দিকে ছুরি ধরে ভয়ার্থ কণ্ঠে বলল, নিজেদের কাছে যা যা আছে সব দিয়ে দাও। হঠাৎ উদ্ধৃত হওয়া বিপদাপন্ন পরিস্থিতিতে পড়ে সাবিহা ঘাবড়ে গেল। তবে রাগিবের মাঝে কোনো পরিবর্তন হলো না। সে দিব্যি পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। না সে হঠাৎ উদ্ধৃত হওয়া লোকটিকে কিছু করছে, না সেই লোকটির কথা মান্য করছে। রাগিবের এমন গা ছাড়া ভাব দেখে সাবিহা ও লোকটি উভয়জনই বিস্মিত হলো। লোকটি আরও ঘাবড়ে আশেপাশে এক নজর বুলিয়ে এবার রাগিবের দিকে ছুরি ধরে বলল, চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমাকে সব দিয়ে দাও, আর তোমার গার্লফ্রেন্ডকেও বলেও সব দিয়ে দিতে। এই বলেই সে সাবিহার দিকে ছুরি তাক করলো, কিন্তু আকস্মাৎ মধ্যেই
সাবিহা দু হাত মুঠো করে ডান পা শূন্যে তুলে লোকটির ঘাড়ে সজোরে আঘাত করলো। সাথে সাথে কান মটকে যাওয়ার শব্দ হলো। চলমান পরিস্থিতি বুঝে ওঠার পূর্বেই লোকটি দুর্বল হয়ে ছুরি ফেলেই মাটিতে লুটিয়ে পড়ল। এদিকে সাবিহার এই কাণ্ডে রাগীব বিস্মিত চাউনিতে তার দিকে চেয়ে রইল। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? লোকটি মাটিতে লুটিয়ে পড়তেই সাবিহা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। রাগীবের বিস্মিত চাহনি অনুসরণ করে সে জিজ্ঞেস করলো, এভাবে সারপ্রাইজ হলেন কেন? রাগীব তৎক্ষণাৎ নিজেকে সামনে নিল। সাবিহা দৃষ্টি পেরিয়ে লোকটির দিকে একবার নজর বুলিয়ে বলল, এভাবে না করলেও পারতেন, লোকটি শুধু শুধু মার খেল। রাগীবের এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই সাবিহার নেত্র জোড়া যেন বিস্ময়ে কপালে উঠে গেল। সে বিস্মিত কণ্ঠে বলল, শুধু শুধু মার খেলো? কি বলছেন আপনি? এই যে রীতিমতো আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চাইছিল, সেটা কি আপনার নজরে পড়েনি? রাগীব এ পর্যায়ে কিছুটা সংকুচিত হয়ে এলো, বলল, একটু ভয় দেখালেই লোকটা চলে যেত। সাবিহা রাগীবের কথা অনুসরণ করে লোকটির দিকে তেড়ে যেতে যেতে বলল, কখনোই যেত না, একে আরও 2-4টা মারা দরকার। নিজের দিকে সাবিহাকে আরও একবার তেড়ে আসতে দেখে ইতালীয় লোকটি ঘাড় ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড ভয়ে ছুরি রেখে পালিয়ে যায়। তার কাছে এই মুহূর্তে সাবিহাকে জমের চেয়ে কম মনে হচ্ছে না। সে আর পিছনে ফিরে তাকালোই না, বরং যত দ্রুত সম্ভব পা ফেলে সে নিজ ঠিকানায় ফিরে যেতে পা বাড়ালো। লোকটি চলে যেতে রাগীব আত্মপক্ষ সমর্থনের সাথে সাবিহাকে বলল, দেখলেন তো, লোকটা ভয়েই পালিয়ে গেল। সাবিহা প্রত্যুত্তর করল না, দু হাতে পরনের জ্যাকেট স্কার্ফ ঠিক করতে লাগলো। অতঃপর তার কাজ শেষ হতেই সে হতাশ কণ্ঠে রাগীবকে বলল, একজন ছেলে হয়ে আপনার কাছে মোটেও এমনটা আশা করিনি আমি। চাইলে আপনিও লোকটিকে মারতে পারতেন। রাগীব মৃদু হেসে জবাব দিল, সব জায়গায় মারপিট করা মানায় না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয় কিছু জায়গায়। সাবিহা তার প্রত্যুত্তর করতে স্বাচ্ছন্দ্য বোধ করল না, ফলে সে বলল, আচ্ছা বাদ দিন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু শুধু এ বিষয়ে কথা বললে আমাদের কথা কাটাকাটি হতে পারে। ইয়া রাইট। দুজন কিছু মুহূর্তের জন্য নীরবতা পালন করলো। অলিখিত নীরবতা। তাদের নীরবতার জালে ফেসে তাদের পদধ্বনির আওয়াজ স্পষ্টভাবে কর্ণগোচর হলো। নিস্তব্ধ নীরব পরিবেশে কংক্রিটের রাস্তায় জুতোর আওয়াজটা বেশ ভালোই লাগছে, অদ্ভুত রকমের উপভোগ্য। সাবিহা হাঁটতে হাঁটতে মনোযোগ সহকারেই তা শুনছে। ইস, এই দারুণ শব্দটা সে এর পূর্বে লক্ষ্যই করেনি কেন? এ নিয়ে ভাবতে ভাবতে সাবিহা যে কখন বাড়িতে চলে এলো তা টেরই পেল না। যখন সে টের পেল যে সে বাড়িতে চলে এসেছে, তখনই সে কোনোরূপ কথাবার্তা ছাড়াই রাগীবের হাত ধরে টেনে বাড়ির আঙ্গিনার এক কোণায় নিয়ে এলো। সাবিহার আকস্মাৎ এই কর্মকাণ্ড রাগীব চূড়ান্ত পর্যায়ে বিস্মিত হলো। সে কণ্ঠে আকাশসম বিস্ময় প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিয়া, এভাবে হুট করে আমাকে টেনে নিয়ে এলেন কেন? রাগীবের কণ্ঠস্বর সাবিহার নিকট খানিকটা জোরালো শোনালো। তার ভীত চেহারায় এ পর্যায়ে আরও অস্থিরতার দেখা মিলল। সে নিজের ঠোঁটের ওপর আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে নিম্ন স্বরে রাগীবকে বলল, ধীরে কথা বলুন। আমাদের দুজনকে রাতে এভাবে একসাথে দেখলে আমার আব্বু আমাকে সিন ক্রিয়েট করবে। সাবিহার সতর্ক বাণী শুনে রাগীব হুঁশিয়ারি চাহনিতে চারপাশে এক নজর বুলিয়ে নিল। অতঃপর সাবিহার ন্যায় নিম্নস্বরে বলল, ডোন্ট ওয়ারি, আশেপাশে কেউ নেই, কিন্তু আপনি এভাবে লুকাচ্ছেন কেন? কারণ আছে লুকানোর। আসলে আমার এই ব্লাইন্ড ডেটের কথা বাসার কেউ জানে না, আমি কাউকে জানাতেও চাইছি না, কারণ আব্বু আর সামাদ ভাই এইসব সহ্য করতে পারবে না। এখন আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমাদের ফ্যামিলির কাউকে এই নিয়ে কিছু বলবেন না। রাগীব বাধ্য ছেলের ন্যায় বলল, ওকে। আপনি এবার চুপচাপ আপনার রুমে চলে যান, আমিও আমার রুমে চলে যাই। আমি সবাইকে বলে রেখেছি সোফিয়ার সাথে আজ রাতে মুভি দেখব,
এখন আবার গিয়ে বলতে হবে যে আমার ভালো লাগছিল না, বিধায় আমি চলে এসেছি। আপনাকে যদিও এ নিয়ে কিছু জিজ্ঞেস করবে না, তবুও সতর্ক থাকবেন। ওকে ডান। আর আপনি এ নিয়ে আর চিন্তা করবেন না, আমার পক্ষ থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন সাবিহা। রাগিবের কথায় সাবিহা মুচকি হাসি দিল এবং মুহূর্তেই পূর্বের ন্যায় সতর্ক দৃষ্টি ফেলে একবার আশেপাশে নজর বুলিয়ে নিল। অতঃপর নিজেকে একদম স্বাভাবিক রূপে রূপান্তরিত করে বাড়ির ভিতরে চলে গেল। রাগিব সাবিহার যাওয়ার পানে চেয়ে মৃদু হাসি সহিত বলল, ভালো লাগে তোমার এই রূপটা, কখনো ভীতু কখনো সাহসী, অদ্ভুত এক মিশ্র রূপ। সাবিহার বিয়ের জন্য ছেলে ঠিক করেছি আমি। ডেটও মোটামুটি ফাইনাল। আগামী 2 সপ্তাহের মাঝেই বিয়ের ডেট পাকাপোক্ত করতে চাইছি আমি। তোমার কি মতামত? গভীর কণ্ঠে এক নিঃশ্বাসে কথাগুলো বলে বিরতি নিলেন আফসার সাহেব। এদিকে আকস্মাৎ স্বামীর নিকট হতে এমন সংবাদ শুনে কিয়ৎক্ষণের জন্য স্তম্ভিত চাহনিতে চেয়ে রইলেন সালমা বেগম। এ কি শুনছেন তিনি? তার মেয়ের বিয়ে, সব কিছু ঠিকঠাক, অথচ তিনি জানেন না। অবশ্য এ সংবাদটির বিষয় তার অবগত এবং অনবগত দুটাই একই কাতারে পড়ে। আফসার সাহেব যদি তার অনুমতি ব্যতীত বিয়েটা করিয়েও ফেলে, তারপরও অবাক হবেন না সালমা বেগম, কারণ স্বামীর সামনে তিনি কিছুই না। তার কোনো ব্যক্তিত্ব নেই তার স্বামীর জীবনে তার কোনো গুরুত্ব। তিনি ছেলে মেয়ের জন্য স্বামীর অনুমতি ব্যতীত কোনো সিদ্ধান্তই নিতে পারেন না। সবটাই যেন তথাকথিত বাঙালি সমাজের একজন আদর্শ স্ত্রী। কিন্তু আদৌ কি একে আদর্শ নামক ভারী শব্দের তাকমা দেওয়া যুক্তিযুক্ত? সালমা বেগম অতি মোলায়েম স্বরে নিম্ন কণ্ঠে বললেন, হ্যাঁ, ভালো হলে সব ভালো। আফসার সাহেব পুনক্ত কণ্ঠে বলল, ছেলেটাকে হয়তো তুমি চিনে থাকবে। এর আগে দেখেছো কি না, আমার বিজনেস পার্টিতে এসেছিল। আমার এক বিজনেস পার্টনারের ছেলে, সেই আমাকে প্রস্তাবটা দেয়। আমি যতদূর দেখেছি শুনেছি ছেলেটা খুব ভালো, ইতালিতেই থাকে, এজন্যই প্রপোজ ক্যান্সেল করতে পারিনি। সালমা বেগম ব্যর্থ হাসার চেষ্টা করলেন। তার ভেতরটা এই মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছে। তার চেহারায় সে ভাব স্পষ্টরূপে ফুটে উঠেছে। কিন্তু মা নামক ব্যক্তিটির এই যন্ত্রণা আফসার সাহেব উপলব্ধি করতে পারছেন না। হয়তো তিনি উপলব্ধি করতেই চাননি, কারণ নিজের গভীর অহংবোধ তার বাচন স্ত্রী নামক ব্যক্তিটিকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? স্ত্রীর অবস্থান সবসময় স্বামীর নিচে, সুতরাং তাকে এত গুরুত্ব দিয়ে মাথায় উঠানোর দরকার নেই। এসব ভেবেই আফসার সাহেব নিজের তথাকথিত মেয়ের ইগোকে আঘাত করতে চাননি। সালমা বেগম আফসার সাহেবের পানে ক্ষণিকের জন্য দৃষ্টিপাত করে তীব্র যন্ত্রণার প্রতিটি বিন্দু গলাধকরণ করলেন। এখন তিনি কাঁদেন না, তার 2 নেত্রে ছাপিয়ে জল উপচে পড়ে না, কারণ তার শরীরে সবটা সয়ে গিয়েছে। সহ্যের সীমা অতিক্রম করতে করতে তিনি কঠোর হয়েছেন। কিন্তু এখনও তার মাঝে নম্রতা নামক অনুভূতিগুলো ক্ষুদ্র আকারে আছে। এজন্যই হয়তো যন্ত্রণার অনুভূতিগুলো হয়। সালমা বেগম এই পর্যায়ে ভেজা একটি ঢোক গিলে বললেন, যেহেতু সব দিক দিয়ে আপনি খোঁজ নিয়েছেন, সেহেতু ভালোই হবে। আমার কোনো আপত্তি নেই। সাবিহার কাছে না হয় একবার শুনে নিন। আফসার সাহেব মধ্যেই মাথা তুলে ভ্রু কুঞ্চিত করে বললেন, ওর কাছে আর কি শুনব? ও হ্যাঁ বলবে, ও হ্যাঁই বলবে। আমি সাবিহাকে খুব ভালোভাবেই চিনি। ও ওর বাবাকে খুব ভালোবাসে। আমার বিশ্বাস সাবিহা আমার সিদ্ধান্তে কখনো দ্বিমত পোষণ করবে না। ও এই বলে তিনি কল লিস্টে নাম্বার ডায়াল করতে সাবিহার রুমের দিকে পা বাড়ালেন। সালমা বেগম খাটের কাছেই ঠায় দাঁড়িয়ে রইলেন। কিয়ৎক্ষণ গম্ভীর চাহনিতে মেঝের দিকে চেয়ে আনমনে কিছু ভাবলেন। অতঃপর তাচ্ছিল্যর হাসি দিয়ে বিড়বিড় করে বললেন, আমার মেয়েটারও 2 আনার দাম নেই আপনার কাছে। তবে একটাই চাওয়া, আমার মতো যেন আমার মেয়ের কপাল না পড়ে। এই বলেই তিনি নিজের কাছে মনোযোগী হওয়ার ব্যর্থ চেষ্টা করলেন।
মাত্র পোশাক বদলেই বিছানায় শরীর এলিয়ে দিল সাবিহা। তখনই দরজার ওপারে করাঘাত ও আফসার সাহেবের কণ্ঠস্বর শুনে দ্রুত উঠে গিয়ে দরজা খুলল সাবিহা। বাবাকে দেখেই একগাল হেসে বলল, এতদিন পর মেয়ের সাথে দেখা করার চান্স পেলে? সাবিহার কণ্ঠে ফোন থেকে মাথা তুলে চাইলেন আফসার সাহেব। বিস্তৃত হেসে সাবিহার কাঁধে হাত রেখে রুমে প্রবেশ করলেন তিনি। বললেন, খুব ব্যস্ত রে ইদানিংকাল। শোন, তোকে একটা কথা বলতে এলাম। এই বলে আফসার সাহেব রুমে অবস্থিত সোফায় বসে পড়লেন। সাবিহাও তার পাশে বসে পড়ল। কৌতূহলী দৃষ্টিতে বাবার দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কি কথা আব্বু? আফসার সাহেব কোনো প্রকার ভনিতা না করেই বললেন, তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আমার বিজনেস পার্টনারের ছেলে। আগামী 2 সপ্তাহের মাঝেই তোদের বিয়ের ঢেউ ফাইনাল করতে চাইছি। আকস্মাৎ এমন সংবাদে সাবিহার মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তার ভিতরটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বাবার নিকট হতে এমন কথা শোনার জন্য সে কিছুতেই প্রস্তুত ছিল না। মেয়ের অবস্থা হয়তো আফসার সাহেব উপলব্ধি করতে পারলেন। ফলশ্রুতিতে সাবিহার মাথায় স্নেহের পরশ বুলিয়ে বললেন, বুঝতে পারছি তোর অবস্থাটা। হঠাৎ বিয়ের কথা শুনেছিস তো, কিন্তু আমি জানি আমার মেয়ে স্ট্রং এবং খুব দ্রুতই সে নিজেকে সামলে নিতে পারবে। কি পারবি তো? সাবিহা যেন এখনো ভ্রমে আছে। সে কিছুতেই বিয়ের কথাটিকে স্বাভাবিকভাবে নিতেই পারছে না। কিভাবেই বা নিবে সে? মাত্রই তো একজনের প্রতি প্রেম নামক অনুভূতির সূচনা লব্ধি পদার্পণ করেছে সে। সুখকর এই অনুভূতিটি পুরোপুরি হৃদয় ভঙ্গ হওয়ার পূর্বেই অজানা এক মানুষের সাথে বিয়ে নামক বন্ধনে আবদ্ধ কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়, বরং এর চেয়ে বৃহৎ কিছু। সাবিহা বিমূঢ় চাহনিতে আফসার সাহেবের দিকেই চেয়ে রইল। আফসার সাহেব পূর্বের ন্যায় জিজ্ঞেস করলেন, কি পারবি তো? সাবিহা নিজেকে সামাল দিল। হঠাৎই মৃদু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ পারবো আব্বু। মেয়ের জবাবে খুশি হলেন আফসার সাহেব। বললেন, ছেলে খুব ভালো, বুঝেছিস? তুই দেখলেই পছন্দ করে ফেলবি। আমি ওদের সাথে কথা মোটামুটি পাকাপোক্ত করে এসেছি। এখন শুধু তোর মতামত জানলেই আমি ফাইনাল করে দিব। কি আবার মান সম্মান রাখবি তো? আমার বিশ্বাস তুই আমার পছন্দকে সাদরে গ্রহণ করবি। অনিচ্ছা সত্ত্বেও সাবিহা জোরপূর্বক মাথা ঝাঁকালো, কিন্তু কোনো রূপ জবাব দিল না। আফসার সাহেব আর কথা বাড়লেন না, বরং উঠেই দাঁড়ালেন। বেরিয়ে যাওয়ার পূর্বে পুনরায় বললেন, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আমার বিশ্বাসের মর্যাদা রাখবি, আমার সম্মান রাখবি না তাদের সামনে? আফসার সাহেব কথার জালে মেয়েকে ফাঁসালেন খুবই সূক্ষ্মভাবে, যা সাবিহা খুনাক করেও টের পেল না। সাবিহা নিরুত্তর রইল। আফসার সাহেব আর তার জবাবের অপেক্ষায় রইলেন না, বরং চলে গেলেন। কারণ তিনি জানেন সাবিহা কখনোই এ বিয়েতে দ্বিমত পোষণ করবে না। আজকের রজনীর তাপমাত্রা তুলনামূলক বেশি। হাড় কাঁপানো শীত ভ্যানিস শহর আচ্ছাদিত। তারই রেশ ধরে চারপাশে মৃদু মন্দ গতিতে হাওয়া বইছে। গায়ে কাটা দেওয়া এই শীতের হাওয়ায় ব্যথা উপেক্ষা করেও সাবিহা ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার শরীরের বহির্ভাগে কোনো ব্যথাই হচ্ছে না, কিন্তু তার অন্তঃস্থল তীব্র ও তীক্ষ্ণ ব্যথায় জর্জরিত। সে নির্বাক চিত্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃসঙ্গ নিভস্থলে উদ্যোতিত চন্দ্রিমার পানি দৃষ্টি স্থাপন করে আছে। এমনই নির্জনতা ভেদ করে আকস্মাৎ রাগীবের কণ্ঠস্বর শুনে ধরাধর্মে অবর্তিত হলো সাবিহা। এই শীতে বাইরে কি করছেন সাবিহা? মুহূর্তেই সাবিহা পিছন ঘুরে কোনো প্রকার ভনিতা ছাড়াই বলল, আব্বু আমার বিয়ে ঠিক করেছে। আকস্মাৎ সাবিহার নিকট হতে মুখনিষ্ঠ বিয়ে নামক শব্দটি শুনে স্তম্ভিত হলো রাগীব। কিন্তু তার এই স্তম্ভিত হওয়াটি বেশিক্ষণ স্থায়ী হলো না, বরং হঠাৎই প্ররোচিত ক্রোধে তার হালকা খয়েরি রঙের আঁখি দুটো যেন ধপ করে জ্বলে উঠল। ধীরে ধীরে রাগীবের অন্তঃস্থলে ক্রোধের অনল পুঞ্জীবিত হলো, কিন্তু সাবিহার সম্মুখে নিজের অন্তরালের প্রবল ক্রোধ সে বহিঃপ্রকাশ হতে দিতেই চায় না। ফলে ক্রোধের অনল মিটতে 2 হাতের মুঠো শক্ত করে ধরল সে,
কিন্তু তার সম্মুখ পানে সাবিহা দাঁড়িয়ে থাকায় চেহারার অঙ্গভঙ্গি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালালো সে। এদিকে সাবিহা দীর্ঘশ্বাস ফেলে রাগিবকে জিজ্ঞেস করলো, আবুর খুশির জন্য আমার কি বিয়েতে রাজি হওয়া উচিত? চলুন আমার রুমে বসে এ ব্যাপারে ডিটেলসে কথা বলি। রাগিবের নিকট জবাবের অপেক্ষা থাকা সাবিহা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা চলুন। রাগিব সাবিহার সম্মুখ প্রান্ত হতে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে বলল, আফটার ইউ। সাবিহা আর কথা বাড়ল না, ধীর পদে হেঁটে হেঁটে রাগিবের রুমে প্রবেশ করলো। পিছে রাগিব শক্ত হাতের মুঠোয় আরও জোর দিয়ে নিজের ক্রোধ প্রশমিত করার চেষ্টা করলো, সাথে ঠোঁট দিয়ে বড় বড় নিঃশ্বাস ছেড়ে চেষ্টাকে আরও সফল করার চেষ্টা করলো। বিড়বিড় করে শকতোক্তি করলো, এটা আপনি ঠিক করেননি, মোটো ভালো কাজ করেননি আপনি। এই বলে সে রুমে প্রবেশ করে ঠকঠক করে এক গ্লাস পানি পান করলো। ওদিকে সাবিহা রুমে অবস্থিত সোফাটিতে বসে উদাস চাহনিতে রুমের প্রতিটি জিনিস দেখতে লাগলো। রুমের জানালার ধারে অবস্থিত সোনালি রঙের উইন্ড কাইমটা মৃদু শব্দে টুং টাং ধ্বনি তুলছে। মিষ্টি এই ধ্বনি বাতাসে যেন কোনো বিরহের ইঙ্গিত দিয়ে যাচ্ছে। হয়তো এরই মাধ্যমে চলমান হাওয়ায় সাবিহার মনোবস্থার ইঙ্গিত দিচ্ছে। রাগিব গ্লাস রেখে অস্থিরতার সহিত ছোট্ট একটি টুল টেনে সাবিহার সম্মুখ পানে বসল। কাল বিলম্ব না করেই সাবিহাকে জিজ্ঞেস করলো, বিয়েতে আপনার কি মত? সাবিহা রাগিবের পানি চাইল, স্মিত হাসল, বলল, আমি আমার আব্বু আর আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি। এই দুজন আমার কাছে যা চাইবে আমি স্বেচ্ছায় তাই দিব। আব্বুর খুশি মনে আমাকে বিয়ে ঠিক করেছে, আবার এই বিয়ের সাথে আবার মান সম্মানও জড়িত। সো একজন মেয়ে হিসেবে আমি কখনোই চাইব না আব্বুর মান সম্মান নষ্ট হোক, রাইট? রাগিব সন্দেহতীত চাহনিতে সাবিহার পানে চেয়ে আছে। সাবিহার কণ্ঠস্বরের পরিবর্তন ও কথার মোড় পরিবর্তন হতে দেখে তার মাঝে সন্দেহের পরিমাণ গাঢ় হতে লাগলো। সে অনুনয় করল সাবিহা নিশ্চয়ই তার অপছন্দের সিদ্ধান্তটি নেবে। রাগিবের এই সন্দেহকেই যেন হাতে নাতে প্রমাণ করতে চাইল সাবিহা। ফলস্বরূপ সে বলল, আমিও চাই না আব্বুর মান সম্মানে কোনো আঘাত আসুক, এই জন্য আমি বিয়েটা করব। রাগিবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সেই সাবিহার নিকট হতে এমন সিদ্ধান্ত মোটেও আশা করেনি। হ্যাঁ, সে অনুমান করেছে এই ব্যাপারে, কিন্তু সে কখনোই চায়নি তার অনুমান সঠিক হোক। এটা তো কখনো হওয়ার কথা ছিল না। আকস্মাৎ সাবিহার বিয়ের খবরটা যেন বিনা মেঘে বজ্রপাতের ন্যায় আঘাত আনল। রাগিব যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা চালালো। কিঞ্চিত বিস্মিত কণ্ঠে সাবিহাকে জিজ্ঞেস করলো, আপনি কি শিওরলি ডিসিশনটা নিলেন? হিয়া, এত বড় ডিসিশন নিলেন কখন? প্রথমে আপনাকে দেখে মনে হয়নি আপনি বিয়েতে একমত, কিন্তু এখন এভাবে ওটার ডিসিশন শুনিয়ে দিলেন যে? সাবিহা ম্লান হাসলো, বলল, মাঝে মধ্যে কিছু কিছু ডিসিশন এভাবে হুটহাটি নিতে হয় এবং শুনিয়ে দিতে হয়। এখন তাহলে আসি। এই বলে সে উঠে দাঁড়ালো। রাগিবকে দ্বিতীয় কিছু বলার সুযোগ না দিয়েই সে দরজার দিকে পা বাড়ালো। 2 পদ এগোতেই তার কদম থমকে গেল। তার যে যেতে মন চাইছে না, মন চাইছে আজীবন এখানেই রয়ে যাক সে। কিন্তু বাস্তবতার বেড়াজালে যেমন সব স্বপ্ন পূরণও হয় না, তেমনি রাগিবকে চিরতরে নিজের করে পাওয়ার যে নব্য অভিপ্রায় তার মনে জেগে উঠেছিল, সেটাও পূর্ণ হওয়ার নয়। সাবিহাই একমাত্র জানে তার মনের মাঝে কেমন উথাল পাথাল ঝড় আরম্ভ হয়েছে। অস্থির অনুভব উঠছে সে। এই অশান্ত ঝড়কে সে থামাবে কি করে, কিভাবে নিজেকে সামাল দিবে? সাবিহা কিয়ৎক্ষণ সেই স্থানেই দাঁড়িয়ে রইল। ক্ষণিক বাদে ঘাড় ঘুরিয়ে রাগিবকে পানে চাইল। অতঃপর নিজেকে সান্ত্বনা দিতেই রাগিবকে শুনিয়ে শুনিয়ে বলল, আমি বিয়ে করব, সে যতই পিছু টান থাকুক না কেন। সাবিহার এহেন কথায় রাগিব হকচকালো। প্রশ্নত চাহনিতে চেয়ে জিজ্ঞেস করলো, কোন পিছুটানের কথা বলছেন সাবিয়া? সব প্রশ্নের উত্তর দিতে নেই। এই বলে সে কোনো প্রকার কাল বিলম্ব না করে গেস্ট হাউস হতে বেরিয়ে গেল। রাগিব সাবিহার এই অদ্ভুত আচরণে ভীষণ অবাক হলো। শকতোক্তি করে বলল, হঠাৎ সাবিয়া এমন উদ্ভট আচরণ করলো কেন? ও কি কিছু মিন করে গেল?
রাগিব ভাবতে লাগলো সাবিহার আচরণ, চাহনি, বাচনভঙ্গি, তার প্রতিটি পদক্ষেপ কল্পনায় চলমান রেখে কিছু অনুমান করলো। অবশেষে তার অনুমান ও প্রত্যাশা দুয়ে দুয়ে মিলে 4 হলো। ভীষণ খুশিতে প্রজ্বলিত নয়নে হাত মুঠো করে ইয়েস বলে উৎফুল্লতা প্রকাশ করলো রাগিব। সাবিহার উদ্দেশ্যে হাওয়ায় মিলিয়ে বলল, At last, I am successful. If I am not wrong, you are in love, Miss Sabia Tasnim. এই দিনটিরই তো অপেক্ষায় ছিলাম। না ওয়েট অ্যান্ড ওয়াচ শ্বশুর মশাই, আপনার মেয়েকে কিভাবে আপনার নাকের নিচ দিয়ে নিয়ে গিয়ে বিয়ে করি। এই বলে রাগিব বাঁকা হাসল। সে তার পরিকল্পনায় সফল এবং তার অনুমানকৃত সময়ের তুলনায় সে দ্রুতই সফলতা পেয়ে গিয়েছে। পাখির কিচিরমিচির ধ্বনির মাধ্যমে ভ্যানিসের হিম প্রভাতের আরম্ভ হলো। সকলে ব্যস্ত হয়ে পড়ল নিজ নিজ কাজে। সাবিহা গ্রুপ অ্যাসাইনমেন্টের জন্য নির্দিষ্ট সময়ে 2 ঘন্টা পূর্বেই ভার্সিটি চলে গিয়েছে। সালমা বেগম সার্ভেন্টদের বলে সকালের নাস্তা রেডি করাচ্ছেন। আজ তার শরীর খারাপ বলে রান্নাঘরের কাজটা সার্ভেন্ট দিয়েই করে দিচ্ছেন। অন্যান্য সময় হলে নিজ হাতে রান্না করে স্বামী সন্তানকে খাওয়াতেন তিনি। ব্যাকইয়ার্ডের লনে মনমরা হয়ে একা একা ফুটবল খেলছে সাবিত। আজ তার স্কুল বন্ধ, পাশে নেই কোনো খেলার সঙ্গী। হঠাৎ ফুটবলে পা চালাতে চালতে তার রাগিবের কথা মনে পড়ল। কোনো প্রকার কাল বিলম্ব না করেই ফুটবল ফেলে সে গেস্ট হাউসের ভিতরে চলে এলো। রাগিব তখন গেস্ট হাউসের ছোট্ট রান্নাঘরে অমলেট বানাতে ব্যস্ত। আর ঘণ্টাখানিকের মাঝে অফিসে ছুটতে হবে তার। এরই মাঝে সাবিতকে রুমে উপস্থিত হতে দেখে রাগিব রান্নাঘর থেকেই হাঁক ছেড়ে বলল, কি ব্যাপার ডুড, হঠাৎ এখানে কেন? রাগিবের কণ্ঠস্বর শোনা মাত্রই সাবিত রান্নাঘরে ছুটে গেল। খানিক হাঁপাতে হাঁপাতে বলল, ব্রেকফাস্ট করেছো রাগিব ভাই? রাগিবের তখন অমলেট বানানো শেষ। সেই অমলেটটা প্লেটে তুলেই কিচেন টাওয়েল দিয়ে হাত মুছতে মুছতে সাবিতের সম্মুখে এসে দাঁড়ালো। বলল, এখনো করিনি, করব। চলো তোমার সাথে আজকে ব্রেকফাস্ট করি। না রাগিব ভাই, আমি এখনই ব্রেকফাস্ট করব না। চলো না আমাদের সাথে একটু ফুটবল খেলো, একা একা খেলতে ভালো লাগছে না। এখন? এখন অফিসে যাও তো দেরি আছে, চলো না একটু খেলি। সাবিতের কাছে রাগিবকে হার মানতে হয়। সে অমলেটটা রেখে সাবিতের সাথে লনে চলে এলো। অতঃপর দুজনে ব্যাকইয়ার্ডের ফুটবল খেলতে লাগলো। তাদের খেলার মাঝে প্রবেশ করলো সামাদ। সাবিতের উদ্দেশ্যে কৃত্রিম দুঃখ প্রকাশ করে বলল, কি ব্যাপার সাবিত, নতুন পার্টনারকে পেয়ে পুরনোকে ভুলে গেলি? গুড গুড, আমার কাছে আর কিছুর আবদার করে দেখিস। সামাদের কথায় রাগিব ঠোঁট টিপে হাসতে লাগলো। এদিকে সাবিত পড়ল বিপাকে। সামাদের এরূপ হুমকিতে সে খানিক ঘাবড়ে গেল। তৎক্ষণাৎ সাবিত রাগিবকে উপেক্ষা করে সামাদের নিকট চলে এসে বলল, এমন কিছুই না সামাদ ভাই, আমি একটু বোর হচ্ছিলাম বলি রাগিব ভাইকে খেলার জন্য ডেকেছি। তুমিও তো আজকাল সময় দাও না, তো কার সাথে খেলবো আমি বলো? এই বলে সে ঠোঁট উল্টে দুঃখ প্রকাশ করলো। সাবিতের এহেন দুঃখ প্রকাশের ভঙ্গি দেখে রাগিব ও সামাদ একত্রে হো হো করে হেসে উঠল। সামাদ বলল, চল 3 জনে একটু খেলি। সামাদের এই প্রস্তাবে সাবিতের চোখ চকচক করে উঠল। সে উত্তেজিত হয়ে বলল, ওকে ওকে ডান। এই বলে সে সামাদের দিকে বল পাঠিয়ে দিল। অতঃপর 3 জনেই একত্রেই ফুটবল খেলতে লাগলো। আধ ঘন্টার খেলাধুলা শেষে রাগিব ও সামাদ অফিসের জন্য রেডি হতে চলে গেল। 20 মিনিটের মাঝেই তারা রেডি হয়ে ব্যাকইয়ার্ডে উপস্থিত হলো। সামাদ রাগিবকে গাড়িতে ওঠার জন্য অফার করলে রাগিব সে প্রস্তাব আর নাকচ করলো না। অতঃপর দুজন একত্রে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে চলল দুজনের মাঝে ব্যবসা বিষয়ক আলাপ আলোচনা। চলল নিজেদের পরিবার সম্পর্কে টুকটাক জানাশোনা। এতে করে তাদের মাঝে একে অপরকে নিয়ে সহানুভূতি তৈরি হলো। তাদের সম্পর্কের খানিক উন্নতি হলো। এতে অবশ্য সামাদের কোনো সুবিধা লক্ষণিত না থাকলেও রাগিবের স্বার্থ ও সুবিধা লুকিয়েছিল, যা সামাদ ঘুণাক্ষরেও টের পায়নি। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয় রাগিব আসলে কার উপর প্রতিশোধ নিতে এই বাড়িতে এসেছে? আসলে কার মেয়েটি প্রতিশোধ নেবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল খুব ইন্টারেস্টিং একটা পার্টে। ধন্যবাদ সবাইকে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।